এতক্ষণ পর্যন্ত আমরা যে মোটরের ডিসকাশনস গুলো করছিলাম রুটিন টেস্ট সম্পর্কে, কি কি টেস্ট ডিসকাস করা হয়েছে? হ্যাঁ বলো। আমি দেখলাম এক জায়গায় রয়েছে 13,200 ভোল্ট। 13,200, হ্যাঁ 13,200 মানে 13.2 হতেই পারে, না হওয়ার কিছু নেই। ঠিক আছে, কিন্তু এক্সাক্ট হাইয়েস্ট কত হয় সেটা দেখতে হবে, আরো ওরকমভাবে পাওয়া যাচ্ছে না ওটা। হ্যাঁ, তো আমরা দেখো যে টেস্টগুলো দেখেছি, মানে মেজারমেন্ট অফ ডিসি রেজিস্ট্যান্স, মেজারমেন্ট অফ ইনসুলেশন রেজিস্ট্যান্স, হাই ভোল্টেজ টেস্ট, রিডিউসড ভোল্টেজ রানিং আপ টেস্ট। এরপরে যেটা আমরা দেখবো সেটার নাম হচ্ছে নো লোড টেস্ট। নো লোড টেস্ট অফ ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নো লোড টেস্ট যেটা আছে সেটা কি পদ্ধতিতে করা হয়ে থাকে। ঠিক আছে, তো দেখো এই টেস্টের বর্ণনাটা আমরা একটু দেখে নিই। নো লোড টেস্টে কি করতে হবে? নো লোড টেস্টে কি করতে হয়, তার সার্কিট ডায়াগ্রামটা কিরকম হয়। তো ধরে নেওয়া যাক এটা হচ্ছে একটা মোটর। ঠিক আছে, এটা হচ্ছে একটা মোটর যেখানে আমরা কি করেছি, এটা কোন দিক, এটা হচ্ছে স্টেটারের দিক এবং এটা হচ্ছে রোটার পার্ট, মানে এটা একটা স্ট্রাকচারের ভেতরে আছে। এরকম ভাবে দেখানো হয়েছে যে রোটরটা আছে এরকম, আর এটা হচ্ছে স্টেটার, এবং স্টেটার যেটা আছে সেখানে আমরা একটা 3 ফেজ সাপ্লাই প্রোভাইড করেছি, যেহেতু এটা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর। এবার সাপ্লাইটা দিয়েছি কার মাধ্যমে, একটা অটো ট্রান্সফরমারের মাধ্যমে। অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা সাপ্লাইটা দিয়েছি। আর এখানে দেখো একটা অ্যামমিটার দেখতে পাচ্ছ, এই অ্যামমিটারটা কি পারপাসে আছে, অ্যামমিটারটা হচ্ছে কারেন্ট কতটা এই মোটরটা ড্র করছে সেইটা মাপার জন্য আছে। আর এখানে দুটো ওয়াট মিটার আছে। ওয়াট মিটারটা কি জন্য না, ওয়াট মিটারটা হচ্ছে যে এই মোটরটা যখন চলছে তখন কতটা পাওয়ার ড্র করছে সেইটা মাপবার জন্য একটা ওয়াট মিটার। এখানে উপরে রেড আর ইয়েলো ফেজের মধ্যে ধরো একটা ওয়াট মিটার, আর নিচের হচ্ছে ব্লু এবং ইয়েলো ফেজের মধ্যে আরেকটা ওয়াট মিটার, অর্থাৎ 2 ওয়াট মিটার মেথডের মাধ্যমে এখানে এনার্জি বা সরি এখানে যে পাওয়ারটা কনজিউমড হবে তার রিডিংটা রেকর্ডেড হবে। এবার এই যে নো লোড টেস্ট, এর মানে হচ্ছে যে মোটরটাতে কোনো রকম কোনো লোড অ্যাপ্লাই করা যাবে না। মোটরের যে শ্যাফট আছে সেই শ্যাফটের উপরে কোনো রকম লোড অ্যাপ্লাই করা হবে না। ঠিক আছে, অটো ট্রান্সফরমারের মাধ্যমে মোটরে যে সাপ্লাই ভোল্টেজ সেটাকে আমরা কন্ট্রোল করতে পারি। দেখে নেওয়া যাক এই টেস্টের যে প্রসিডিওর সেখানে কি বলছে। নো লোড টেস্টটা কেন করা হয় বা কি জন্য এটা ইম্পর্টেন্ট। This test is very important because it gives information about the core loss, friction and windage loss, magnetizing current, and no load power factor of the motor under test. এখানে এই যে নো লোড টেস্ট, এই টেস্টটা করা হচ্ছে কি কারণে, এই নো লোড টেস্টের মাধ্যমে কোন কোন ইনফরমেশন আমরা জানতে পারছি না, মোটরটার কতটা কোর লস হয়, মানে যেটা কনস্ট্যান্ট লস বলে, মোটরের কোরের মধ্যে যে লসটা সবসময় হতে থাকবে সেই লসটাকে বলা হচ্ছে কোর লস। এটা কনস্ট্যান্ট লস, মোটর চললেই এটা হবে। নেক্সট হচ্ছে ফ্রিকশনাল অ্যান্ড উইন্ডেজ লস, এটাও হবে। এবং ম্যাগনেটাইজিং কারেন্ট, মোটরটা কতটা ম্যাগনেটাইজিং কারেন্ট ড্র করছে আন্ডার নো লোড কন্ডিশন, এবং নো লোড কন্ডিশনে যখন মোটরটা চলছে তখন মোটরের পাওয়ার ফ্যাক্টর কিরকম থাকছে, এই সমস্ত ডেটাগুলো এই টেস্ট থেকে আমরা পেয়ে যাব। These tests also reveal the mechanical unbalance due to unbalanced rotor or weird bearing, noise produced by the motor, etc. মানে এই যে নো লোড টেস্ট, মানে মোটরের শ্যাফটের উপরে কোনো লোড অ্যাপ্লাই না করে যদি আমরা মোটরটাকে ঘোরাই, তাহলে আমরা কি বুঝতে পারবো, মোটরের শ্যাফটে তো কোনো লোড আমরা অ্যাপ্লাই করিনি, তাহলে যা প্রবলেম যদি কিছু থাকে বিয়ারিং এ বা মোটরের যে রোটর পার্টে যদি কোনো আনব্যালেন্স থেকে থাকে, মানে রোটরটার সঙ্গে ধরো স্টেটারের যে এয়ার গ্যাপ, সেই এয়ার গ্যাপটা কনস্ট্যান্ট নেই, কোথাও বেশি হয়ে গেছে কোথাও একটু কম হয়ে গেছে, মানে মোটরের রোটর পার্টটা মিস অ্যালাইন্ড হয়ে গেছে, তখন কি হবে, একটা আনব্যালেন্স টর্ক তৈরি হবে, এবং আনব্যালেন্স টর্কের জন্য সেটা মোটরটা চললেই বুঝতে পারা যাবে যে আনব্যালেন্স টর্ক তৈরি হয়েছে, তার জন্য একটা অ্যাবনর্মাল সাউন্ড হচ্ছে, একটা নয়েজ তৈরি হচ্ছে। তো এই নো লোড টেস্টটা করলে কি হয়, সরাসরি লোড আমরা অ্যাপ্লাই করছি না, তার আগেই আমরা দেখে নিচ্ছি মোটরের মধ্যে যদি এই সমস্ত ফল্টস গুলো থেকে থাকে সেগুলো এই টেস্টের মাধ্যমে আগেই যাচাই করা যাচ্ছে, এবং যদি এগুলো থাকে, যদি কোনো প্রবলেম বিয়ারিং এর মধ্যে থাকে অথবা যদি কোনো প্রবলেম ওই মোটরের রোটর পার্টটার আনব্যালেন্সিং এর জন্য থেকে থাকে, তাহলে সেই ব্যাপারগুলোকে আগেই
রেকটিফাই করে তবে মোটরে লোড অ্যাপ্লাই করা উচিত। এবং এই কানেকশন ডায়াগ্রামটা এইরকম ভাবে করতে হবে, এই পদ্ধতিতে কানেকশন ডায়াগ্রাম করে তবে টেস্টটা পারফর্ম করতে হবে। সবাই করেছে তো? ঠিক আছে, তো দেখো এবার হচ্ছে কি এই মোটরের যে নো লোড টেস্টটা আছে, নো লোড টেস্টের মাধ্যমে আমরা কি কি ইনফরমেশন পাচ্ছি, দেখো কিভাবে প্রসিডিওরটা সেটা আমরা একটু এক্সপ্লেন করছি স্লাইডগুলোর মাধ্যমে। এখানে বলছে যে দ্য স্টেটার ওয়াইন্ডিং শোন ডেল্টা কানেক্টেড ইন দ্য প্রিভিয়াস ফিগার, মানে এখানে যে স্টেটারটা দেখিয়েছে এটা কি ধরনের স্টেটার, এখানে স্টেটারটা হচ্ছে ডেল্টা কানেক্টেড স্টেটার। ঠিক আছে, আমি এটা ডায়াগ্রামটা একটু নিচ্ছি। এখানে যে স্টেটার পার্টটা দেখতে পাচ্ছ, স্টেটার পার্টটা হচ্ছে ডেল্টা কানেক্টেড স্টেটার। ঠিক আছে, স্টেটারটা ডেল্টাই আছে, এটা স্টারেও থাকতে পারতো, কিন্তু এখানে ডেল্টা ভাবে দেখানো হয়েছে, এটা স্টারও হতে পারতো। এবার কি বলছে যে the stator winding shown delta connected in the previous figure is connected to the three-phase supply of normal frequency and variable voltage obtained from a three-phase auto transformer। মানে এই যে স্টেটারটা সেটাকে কানেক্ট করেছে কার সঙ্গে, একটা থ্রি ফেজ সাপ্লাইয়ের সঙ্গে কানেক্ট করেছে। এটা ধরো থ্রি ফেজ সাপ্লাই, রেড ইয়েলো ব্লু, এবং এই পাওয়ার সাপ্লাইয়ের ফ্রিকোয়েন্সিটা হচ্ছে রেটেড ফ্রিকোয়েন্সি, মানে 50 হার্টজের সাপ্লাই, এটা 50 হার্টজের সাপ্লাইয়ের সঙ্গে এটাকে কানেক্ট করা হয়েছে। এবং কিসের মাধ্যমে কানেক্ট করেছে, একটা না অটো ট্রান্সফরমারের মাধ্যমে কানেক্ট করেছে। এই যে অংশটা এটা হচ্ছে সেই অটো ট্রান্সফরমারের অংশটা, এইটা হচ্ছে সেই অটো ট্রান্সফরমার। এর মাধ্যমে কি হয় না, রোটরে এই যে স্টেটার অংশ, সেই স্টেটারে কতটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি, স্টেটার ওয়াইন্ডিং এর মধ্যে আমরা কি ফুল, যেটা ধরো এটা 440 ভোল্টের সাপ্লাই, আমরা কি টোটাল 440 ভোল্টটাই এখানে সাপ্লাই করব, না কতটা করব, সেই ব্যাপারটাকে এই অটো ট্রান্সফরমারের মাধ্যমে আমরা কন্ট্রোল করতে পারি, ভোল্টেজটাকে আমরা কন্ট্রোল করতে পারবো। একটা ভোল্টমিটার, অ্যামমিটার and 2 watt meters of suitable for low power factor measurement, low power factor power measurement are connected in the circuit to measure the voltage applied across the terminals। এখানে কিছু যন্ত্র ইউজ করা হয়েছে, কিরকম যন্ত্র না, একটা অ্যামমিটার ইউজ করা হয়েছে, একটা ভোল্টমিটার ইউজ করা হয়েছে যেটা হচ্ছে দুটো ফেজের মধ্যেকার ভোল্টেজটাকে মাপবে, আর দুটো ওয়াট মিটার ইউজ করা হয়েছে, এই যে W1 আর এই যে W2, এরা হচ্ছে দুটো ওয়াট মিটার। এবং এরা কিরকম ওয়াট মিটার না, এই ওয়াট মিটার গুলো এমন ওয়াট মিটার যেগুলো লো পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে পাওয়ার মেজারমেন্টের জন্য সুইটেবল, মানে যখন পাওয়ার ফ্যাক্টরটা লো থাকে তখনও এটা পাওয়ার মেজারমেন্ট করতে পারবে ভালো করে, সেই কারণে এগুলো হচ্ছে লো পাওয়ার ফ্যাক্টর মেজারমেন্ট করবার জন্য সুইটেবল কিছু ওয়াট মিটারস, এগুলোকে রাখা হয়েছে। আর কি না, কারেন্ট ড্রন ফ্রম দ্য মোটর অ্যান্ড পাওয়ার ইউটিলাইজড, মানে এটা হচ্ছে কারেন্ট, অ্যামিটারটা কারেন্ট কতটা টানছে সেটা মাপার জন্য আছে, আর পাওয়ার কতটা ইউটিলাইজ হচ্ছে সেটা মাপা যাচ্ছে ওই ওয়াট মিটারের মাধ্যমে। ফ্রম হুইচ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ দ্য মোটর ক্যান বি অলসো ক্যালকুলেটেড, মানে এই পাওয়ার যেটা, আচ্ছা কারেন্ট ড্রন সেটা অ্যামিটার থেকে পেয়ে গেলাম, কতটা পাওয়ার ইউটিলাইজ হলো সেটা আমরা ওয়াট মিটার থেকে পেয়ে গেলাম। এবার হচ্ছে কতটা পাওয়ার ফ্যাক্টর, মোটরের পাওয়ার ফ্যাক্টর কত সেটাও আমরা জানতে পেরে যাব। অ্যান্ড ইফ রিকোয়ার্ড the power factor meter can also be inserted in the circuit, যদি দরকার হয়, যদি না পারা যায় সেক্ষেত্রে একটা পাওয়ার ফ্যাক্টর মিটার লাগানো যেতে পারে। ঠিক আছে, তাহলে এই টেস্টের মাধ্যমে আমরা এই কতটা পাওয়ার ফ্যাক্টরে চলছে সেটা আমরা মাপতে পারবো। কি করে মাপতে পারবো বলো, পাওয়ার ফ্যাক্টর কত হবে, ধরো ওয়াট মিটারের একটা রিডিং হচ্ছে W1 আর আরেকটা ওয়াট মিটারের রিডিং হচ্ছে ধরো W2, তাহলে টোটাল ওয়াট মিটার মানে টোটাল পাওয়ারটা কত, টোটাল পাওয়ার কত ড্র করেছে বুঝতে পারবে। স্যার cos of tan inverse √3 W1 minus W2 by W1 plus W2, ওটা হ্যাঁ ওটা তো বটেই, মানে আমি খালি জাস্ট পাওয়ারটা জানতে চেয়েছি যে টোটাল পাওয়ার ড্রন কত, টোটাল পাওয়ার ড্রন সেটাকে যদি আমরা পি বলি তাহলে পিটা সমান কত হবে বলো, পি অ্যাক্টিভ পাওয়ার কতটা ড্র করেছে, একটা ওয়াট মিটারের রিডিং W1 আর একটা W2 হলে টোটাল অ্যাক্টিভ পাওয়ারটা কত হবে,
টোটাল অ্যাক্টিভ পাওয়ার হয়ে যাবে W1 প্লাস W2, এটাই হয়ে যাবে টোটাল অ্যাক্টিভ পাওয়ার যেটা মোটরটা ড্র করেছে সাপ্লাই থেকে। হ্যাঁ, এটা তো হয়ে গেল। আর টোটাল অ্যাক্টিভ পাওয়ার যদি পেয়ে যাও, আর অ্যামিটার থেকে কি পেয়ে যাবে, কতটা কারেন্ট ড্র করেছে সেটাও পেয়ে যাবে, কতটা কারেন্ট ড্র করেছে মোটরটা সেটাও তুমি পেয়ে যাচ্ছ এখান থেকে। আর যেটা তোমার এটা হচ্ছে লাইন কারেন্ট, যেহেতু লাইনের সঙ্গে কানেক্টেড, এটা হচ্ছে IL, লাইন কারেন্ট পেয়ে যাবে। আর ভোল্ট মিটার থেকে কি পেয়ে যাবে, ভোল্ট মিটারের রিডিং থেকে দুটো, দেখো দুটো ফেজের মধ্যে কানেক্টেড আছে, ফেজ টু নিউট্রাল না কিন্তু দুটো ফেজের মধ্যে, তাহলে এখান থেকে তুমি VL-টা পেয়ে যাবে, VL। এবার তুমি কি জানো কতটা পাওয়ার ড্র করেছে, তার ফর্মুলা কি হয়, পাওয়ারের ফর্মুলা P হয়ে যাবে √3 ইন্টু VL ইন্টু IL ইন্টু cos থিটা। ঠিক আছে, VL ইন্টু IL ইন্টু cos থিটা। তাহলে এখান থেকে আমরা cos থিটার ভ্যালুটা পেয়ে যাবো, পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা আমরা পেয়ে যাবো। cos থিটা সমান কত হয়ে যাবে আমাদের, cos থিটা সমান হয়ে যাবে P ডিভাইডেড বাই √3 ইন্টু VL ইন্টু IL। Pটা হচ্ছে আমাদের টোটাল পাওয়ার, যেটা অ্যাক্টিভ পাওয়ার ড্র করেছে এই সাপ্লাইটা, এই মোটরটা যে টোটাল অ্যাক্টিভ পাওয়ার ড্র করেছে সেটা হচ্ছে P। এর ভ্যালু কত, একটা ওয়াট মিটারের রিডিং যদি W1 হয় আর একটা যদি W2 হয়, তাহলে টোটাল অ্যাক্টিভ পাওয়ার যেটা ড্র করেছে সেটা হয়ে যাবে W1 প্লাস W2। ঠিক আছে, সেখান থেকে cos থিটা সমান হয়ে যাবে P ডিভাইডেড বাই √3 ইন্টু VL ইন্টু IL। ঠিক আছে, এইভাবে আমরা কি পেয়ে যাবো না, টোটাল পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটাও পেয়ে যাচ্ছি এখান থেকে। আচ্ছা, এবার হচ্ছে কি, ইন দ্য প্রিভিয়াস ফিগার ইন্ডাকশন মোটর উইথ কেজ টাইপ রোটার ইজ শোন। এটা যে মোটরের যে ছবিটা দেখানো হয়েছে এখানে কেজ টাইপ রোটর, এই রোটরটা হচ্ছে কেজ টাইপ রোটর, মানে স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরের ছবি দেখানো হয়েছে। ইফ দ্য টেস্ট ইজ টু বি ক্যারিড আউট on 3-phase slip ring induction motor, then the 3-phase rotor winding terminals will be shorted so that no external resistance will be in the rotor circuit at the time of carrying the test। মানে এই যে টেস্টের ডায়াগ্রামটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি ধরনের মোটরের ক্ষেত্রে, না এটা হচ্ছে আমাদের স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। ঠিক আছে, স্কুইরেল কেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এরকম হয়। কিন্তু যদি আমাদের এটা স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর হতো তাহলে তো আর এরকম হতো না, রোটরটা দেখতে এরকম হতো না। সেই সরি, যদি আমাদের এটা একটা স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটর হতো তখন তো আর ডায়াগ্রামটা এরকম হতো না। তখন তার ডায়াগ্রাম কি রকম হয়, এই যে এইরকম টাইপের একটা তার ছবিটা হয়। তাহলে এইরকম ছবিতে যদি আমরা দেখি, মানে এই যে টার্মিনাল তিনটে বেরিয়ে এসছে, রেড ইয়েলো ব্লু তিনটে ফেজ, রোটরের যে তিনটে ফেজের যেটা রোটর সার্কিট থেকে বেরিয়ে আসছে থ্রু দ্য স্লিপ রিংস, এইগুলোকে কিন্তু শর্ট করে দিতে হবে, এই টার্মিনালগুলোকে শর্ট করে রাখতে হবে এবং কোনো এক্সটার্নাল রেজিস্ট্যান্স ওখানে কানেক্ট করে রাখলে চলবে না। এই কাজটা আমাদেরকে করতে হবে যদি আমরা স্লিপ রিং টাইপ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নো লোড টেস্ট পারফর্ম করতে চাই। তো যদি আমরা স্কুইরেল কেজ টাইপ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নো লোড টেস্ট পারফর্ম করতে চাই তখন কিন্তু আমাদের এসব কিছু করার প্রয়োজন নেই, কারণ সেখানে আমাদের অলরেডি রোটর বার্সগুলো এন্ড রিং দ্বারা শর্ট সার্কিটেড হয়েই আছে, সেখানে আমাদের আলাদা করে আর কিছু শর্ট সার্কিট করার দরকার নেই। শুধুমাত্র আমরা এরকম ভাবে কানেকশন করব অটো ট্রান্সফরমারের মাধ্যমে এবং তারপরে আমরা এখানে সাপ্লাইটা দিয়ে দেবো এবং তারপরে আমরা এগুলো মেজারমেন্ট করব, যে সমস্ত ডেটাগুলো মেজারমেন্ট করতে হয় সেগুলোকে আমরা মেজারমেন্ট করব। এবার কি করে প্রসিডিওরটা কি বলেছে না, ফার্স্ট দ্য মোটর ইজ স্টার্টেড বাই অ্যাপ্লাইং ভ্যারিয়েবল ভোল্টেজ থ্রু দ্য 3-phase অটো ট্রান্সফরমার। অটো ট্রান্সফরমার যেটা আছে তার মাধ্যমে আমরা ভোল্টেজ অ্যাপ্লাই করব এবং তারপরে আমরা মোটরটাকে স্টার্ট করব। ভোল্টেজ অ্যাপ্লাই করলে মোটরটা স্টার্ট হবে। and when the rated voltage is applied and the motor runs smoothly without any noise etc, the applied voltage is raised to about 20% above the normal and the values of the input power, voltage, current, speed are recorded। এর মানে বলছে যে যখন আমরা এই টেস্টটা করতে চাইবো, এখানে আমাদের ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্স আছে, এই ভ্যারিয়েবল ভোল্টেজ সোর্সের মাধ্যমে আমরা প্রথমে কম করে করে ভোল্টেজ অ্যাপ্লাই করব, আস্তে আস্তে আমরা ভোল্টেজটাকে ফুল রেটেড ভোল্টেজে নিয়ে চলে যাব, দিয়ে দেখবো যে কতটা এখানে আমরা কারেন্ট পাচ্ছি, কতটা পাওয়ার পাচ্ছি, এগুলো তো মাপবই। এবং যদি দেখি যে এটা ঠিকঠাক চলছে, যখন আমরা ধরো 100% অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করে দিয়েছি, মানে ধরো মোটরের রেটিং হচ্ছে 415 ভোল্ট, মোটরের গায়ে যে নেম প্লেট সেখানে লেখা আছে 415 ভোল্ট, তাহলে রেটেড ভোল্টেজ কত, 415 ভোল্ট। এখন ধরো আমরা 415 পর্যন্ত অ্যাপ্লাই করে দিলাম মোটরের টার্মিনালে,
415 ভোল্ট অ্যাপ্লাই করে দিলাম, দিয়ে দেখলাম যে কোনো অসুবিধা নেই, মোটর একদম স্মুথলি চলছে, কোনো প্রবলেম নেই, তাহলে আমরা কি করতে পারি, আরো 20% বেশি ভোল্টেজ অ্যাপ্লাই করতে পারি। মানে 415 প্লাস 20% কত হয়, ততটা ভোল্টেজ আমরা এই অটো ট্রান্সফরমারের মাধ্যমে বাড়িয়ে বাড়িয়ে অ্যাপ্লাই করে দেবো। এবং তারপরে আমরা চেক করব যে সেই অবস্থাতে মোটরটার মধ্যে কতটা পাওয়ার ইনপুট নিচ্ছে, কতটা ভোল্টেজ, কারেন্ট, স্পিড কত হচ্ছে, এগুলো সব রেকর্ডেড হবে। তারপরে কি করব, প্রসিডিওরটা কি না, দ্য ভোল্টেজ ইজ দেন রিডিউসড গ্র্যাজুয়ালি, তারপরে আস্তে আস্তে আমরা ভোল্টেজটাকে কমাবো, গ্র্যাজুয়ালি কমাবো এবং স্টেপ বাই স্টেপ কমাবো। এবং ধরো একবার প্রথমে 120%-এ চলে গিয়েছিল, 120 থেকে আবার কমিয়ে 100%-এ নিয়ে এলাম, দিয়ে আমরা দেখলাম যে কত কারেন্ট অ্যামিটারে আছে, কত ভোল্টেজ ভোল্ট মিটারে দেখাচ্ছে, ওয়াট মিটারের রিডিং গুলো কত, পাওয়ার রেটিং কত, কত স্পিডে মোটরটা ঘুরছে, এই সমস্ত ডেটাগুলো নিয়ে আমরা একটা টেবিল বানাবো, সেই টেবিলের মধ্যে ওগুলোকে আমরা রেকর্ড করে নেব। তারপরে ধরো আরো একটু স্পিডটাকে কমালাম, 80%-এ নিয়ে এলাম, দিয়ে সমস্ত ডেটাগুলোকে রেকর্ড করলাম। তারপরে স্পিডটাকে আরেকটু কমিয়ে 60%-এ নিয়ে এলাম, দিয়ে রেকর্ড করলাম, 40%-এ নিয়ে এলাম, 30%-এ নিয়ে এলাম, 25%-এ নিয়ে এলাম, এরকম করে করে আস্তে আস্তে ভোল্টেজটাকে কমিয়ে কমিয়ে আমরা দেখব যে মোটরটা কতটা কারেন্ট সেই সময় ড্র করছে, কতটা ভোল্টেজ শো করছে। ভোল্টেজটা তো আমরাই অ্যাপ্লাই করছি, তাও মোটরের অ্যাক্রসে, ফেজের অ্যাক্রসে আমরা মেজার করে নেব, এবং কতটা স্পিডে ঘুরছে, কত পাওয়ার কনজিউম করছে, সেগুলোকে সব রেকর্ড করা হবে। এবং তারপরে সেই রেকর্ডেড ডেটাগুলোকে অবজারভেশন টেবিলে নিয়ে রাখা হবে। ঠিক আছে, তারপরে আমরা এটা দেখব যে মানে এটা দেখতে পাবো যে যখন আমরা ভোল্টেজটা কমাচ্ছি তখন কি হচ্ছে না, পাওয়ার অ্যান্ড কারেন্ট টেকেন বাই দ্য মোটর স্টার্ট রিডিউসিং আপ টু এ সার্টেন লিমিট। মানে যখন আমরা ধরো মোটরের অ্যাক্রসে ভোল্টেজটা কমাচ্ছি, এই যে অটো ট্রান্সফরমার, এর মাধ্যমে তো আমরা ভোল্টেজটাকে কম বেশি করতে পারি। তা ধরো যখন আমরা অটো ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজটাকে কমাচ্ছিলাম, অটো ট্রান্সফরমার যে অংশটা তার মাধ্যমে যখন আমরা ভোল্টেজটাকে কমাচ্ছিলাম 120% অফ রেটেড ভোল্টেজ, সেখান থেকে আস্তে আস্তে যখন কমাচ্ছিলাম, আমরা লক্ষ্য করব যে যেহেতু ভোল্টেজ আমরা কমাচ্ছি তখন আমাদের কিন্তু মোটরের মধ্যে যে কারেন্ট সেটাও কমছে, অ্যাজ ওয়েল অ্যাজ যেটা পাওয়ার ড্র করছে মোটরটা সেটার পরিমাণও কমছে। এটা চলতে থাকবে আপ টু এ সার্টেন লিমিট পর্যন্ত, একটা সার্টেন লিমিট অফ ভোল্টেজ পর্যন্ত এই ব্যাপারটা চলবে। কিন্তু সেই ভোল্টেজের থেকে যদি আরো কমাতে শুরু করি তখন কিন্তু দেখবো যে কারেন্ট এবং পাওয়ারটা আস্তে আস্তে বাড়বে। মানে ভোল্টেজ অ্যান্ড কারেন্ট, ভোল্টেজটা যখন কমাচ্ছি কারেন্টটা এবং পাওয়ার রেটিংটা দুটোই কমছে আপ টু এ সার্টেন লেভেল পর্যন্ত, কিন্তু তারপর থেকে কিন্তু এটা আবার আস্তে আস্তে একটু একটু করে বাড়ছে। এটার কারণ আছে, এবং এই ব্যাপারগুলোকে গ্রাফ পেপারে প্লট করতে হবে, গ্রাফিক্যালি এগুলোকে প্লট করে চেক করতে হবে যে মোটরের পারফরমেন্সটা কিরকম আসছে। তো এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, দেখো এই গ্রাফটা নিয়ে আমরা দেখব। এই যে গ্রাফটা তোমরা দেখতে পাচ্ছ, গ্রাফের মধ্যে দেখো ওয়াই অ্যাক্সিস বরাবর কি দেখানো হয়েছে, এদিক বরাবর হচ্ছে অ্যাপ্লাইড ভোল্টেজ, আর এদিক বরাবর কি কি আছে, অনেকগুলো জিনিস আছে। প্রথমত পাওয়ার আছে, পাওয়ারের লেভেলগুলো কিরকম, এটা হচ্ছে জিরো পাওয়ার, এটা হচ্ছে 10% অফ রেটেড পাওয়ার, এটা হচ্ছে 20%, 30%, 40%, 50% অফ দ্য রেটেড পাওয়ার। মানে রেটেড পাওয়ার কতটা, আমরা তো নো লোড টেস্ট করছি, নো লোড টেস্টে তো আর আমাদের ফুল পাওয়ার পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই, ফুল পাওয়ার পর্যন্ত দেখানোর তো গ্রাফ পেপারে দরকার নেই। নো লোডে মানে কত টাইপ অফ পাওয়ার নেবে, বেশি একটা পাওয়ার তো নেবে না। নো লোড কারেন্টের ভ্যালু কিরকম হয় একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, তার রেটেড কারেন্টের থেকে কিরকম রেঞ্জে থাকে বলো, নো লোড কারেন্টের ভ্যালু বলতে পারবে? একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে নো লোড কারেন্ট জেনারেলি তার রেটেড কারেন্টের কিরকম পার্সেন্টেজ থাকে? এই গ্রাফ থেকে দেখে তোমরা বুঝতে পারবে। এখানে আমরা যে কারেন্টটা দেখিয়েছি, কারেন্টও দেখো 0 থেকে 50% পর্যন্ত দেখিয়েছি, কিন্তু কারেন্ট অতটাও ওঠেনি। জেনারেলি কারেন্টটা ম্যাক্সিমাম ওই 35% পর্যন্ত যেতে পারে। ঠিক আছে, 35% অফ দ্য কি কারেন্ট, এই যে কারেন্ট লিখেছি এটা হচ্ছে আমাদের রেটেড কারেন্ট। মানে রেটেড কারেন্ট ধরো কোনো মোটরের যদি আমাদের ধরে নেওয়া যাক রেটেড কারেন্ট 100 অ্যাম্পিয়ার, সাপোজ কোনো মোটরের যদি রেটেড কারেন্ট আই রেটেড, যদি আই রেটেড অথবা আইএফএল যদি আমরা বলি যে 100 অ্যাম্পিয়ার,
তাহলে তার নো লোড কন্ডিশনে যে কারেন্টটা নিতে পারে সেটা ম্যাক্সিমাম হচ্ছে এই রেটেড কারেন্টের 35% পর্যন্ত ম্যাক্সিমাম যেতে পারে, ঠিক আছে, এবং কমে কমে অনেকটাই কমতে পারে, 20 থেকে 35 জেনারেলি এই রেঞ্জের মধ্যে নো লোড কারেন্টটা থাকে। ঠিক আছে, আর একটা গ্রাফ আমরা দেখিয়েছি, কিসের গ্রাফ, এটা হচ্ছে আমাদের স্লিপ। স্লিপ মানে আমরা জানি যে রেটেড যে স্পিড সেখান থেকে সিঙ্ক্রোনাস স্পিড থেকে কতটা স্পিড ফ্লাকচুয়েট করছে, মানে যদি আমাদের সিঙ্ক্রোনাস স্পিড যদি ns হয় আর যদি আমাদের যেটা স্পিডে রোটরটা ঘুরছে রোটরের স্পিড যদি nr হয়, ns মাইনাস nr ডিভাইডেড বাই ns, এটা হচ্ছে আমাদের স্লিপ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের স্লিপ। তো সেই স্লিপটাকেও দেখানো হয়েছে, স্লিপের ভ্যালু কত থেকে কত পার্সেন্ট, না 0 থেকে 5%, এরকম রেঞ্জের মধ্যে দেখানো হয়েছে। এবার এদের গ্রাফগুলো যদি লক্ষ্য করো, এদের গ্রাফটা যদি লক্ষ্য করা যায়, গ্রাফগুলো দেখো, এই যে আমরা গ্রাফটা দেখতে পাচ্ছি, প্রথমে কারেন্ট, এটা কত ভোল্টেজ, এটা হচ্ছে 1.25 ভোল্টেজ, মানে 1.25 টাইমস অফ দা রেটেড ভোল্টেজ। যদি কোনো মোটরের ধরো একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর আছে, তার যদি আমার রেটেড ভোল্টেজ 415 ভোল্ট হয়, তাহলে আমরা কত ভোল্টেজ অ্যাপ্লাই করছি, 1.25 ভোল্ট, মানে এটা গণিত 1.25 ভোল্ট যত হচ্ছে দেখো, সেই ততটা ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করে দিই। কোথায় অ্যাপ্লাই করেছি, না মোটরের স্টেটর ওয়াইন্ডিং এর যে টার্মিনাল, সেখানে আমরা এত ভোল্টেজ অ্যাপ্লাই করেছি, 415 গণিত 1.25। তা সেই কন্ডিশনে আমাদের কারেন্টটা কত আছে, সেই কন্ডিশনে দেখা যাবে কারেন্টটা হচ্ছে অলমোস্ট 35% মতো আছে। এবং দেখো তারপরে যত আমার এটা কমছে, যত আমার ভোল্টেজটা কমাচ্ছি, মানে 1 × V, মানে কি একদম রেটেড ভোল্টেজ আমরা যখন অ্যাপ্লাই করছি, তখন আমার কারেন্টটা কমে এই জায়গায় পৌঁছাচ্ছে অলমোস্ট, দেখা যাবে এটা কারেন্টটা কমবে। এটা হচ্ছে মোটামুটি আমরা বলতে পারি এটা হচ্ছে প্রায় 28% বা 27% এরকম রেঞ্জে। যখন আমরা 75% অফ দ্য রেটেড ভোল্টেজে নিয়ে এলাম, তখন আমার কারেন্টটা আরো কমে গেল, কারেন্টটা আরো কমে হয়তো 22%-এ গেল। তারপরে আমরা ভোল্টেজটাকে আরো কমালাম, ধরো আমরা 0.5 অফ দ্য রেটেড ভোল্টেজ, মানে রেটেড ভোল্টেজ 415/2, অত ভোল্টেজ যখন অ্যাপ্লাই করে নো লোড টেস্ট করলাম, তখন হয়তো দেখতে পাচ্ছি যে আমাদের যে কারেন্টটা সেটা আরো কমে গেছে, সাপোজ এই কারেন্টটা হচ্ছে আমাদের 15% মতো। তারপরে হয়তো আমরা কারেন্টটাকে আমরা স্পিড এই ভোল্টেজটাকে আরো কমিয়েছি, কত কমিয়েছি, না 0.25 অফ দ্য রেটেড ভোল্টেজে আমরা নিয়ে চলে এসেছি, মানে 415 আমাদের রেটেড ভোল্টেজ, আমরা তার 1/4 ভাগে নিয়ে চলে এসেছি, দিয়ে নো লোড টেস্ট করে দেখছি। তখনও আবার দেখবো যে মোটরটা যে কারেন্ট সেটা হয়তো আরো কমে গেছে, সেটা হয়তো 12-13% রিচ করে গেছে। কিন্তু দেখা যাবে যে তারপরে যদি আমরা ভোল্টেজটাকে আরো কমাই, মানে এই 25% অফ দ্য রেটেড ভোল্টেজ তার থেকেও যদি আরো কমাতে শুরু করি, তখন কিন্তু আস্তে আস্তে কারেন্টটা আর কমবে না, তখন আস্তে আস্তে কারেন্টটা কিন্তু বাড়তে শুরু করবে। এই ব্যাপারটা ঘটতে থাকে, মানে এই ব্যাপারটা নো লোড টেস্ট যখন আমরা পারফর্ম করবো কোনো 3 ফেজ ইন্ডাকশন মোটরে, তখন এই ব্যাপারটা লক্ষ্য করা যায় যে কারেন্ট যেটা আছে, নো লোড কারেন্ট, সেটা হচ্ছে প্রথমত ভোল্টেজটাকে আমরা প্রথমে কম থেকে আস্তে আস্তে ম্যাক্সিমাম ভোল্টেজ অর্থাৎ 1.25 টাইমস অফ দ্য রেটেড ভোল্টেজে নিয়ে গেলাম, সেই অবস্থায় আমাদের নো লোড কারেন্টটা সর্বোচ্চ হবে। তারপর থেকে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা ভোল্টেজটাকে কমাচ্ছি, দেখতে পাবো কারেন্টটাও কমছে, এবং আপ টু এ সার্টেন লিমিট অফ ভোল্টেজ পর্যন্ত এই ব্যাপারটি ঘটবে। কিন্তু যখন আমরা ভোল্টেজটাকে তার থেকেও আরো কমিয়ে ফেলবো, তখন কিন্তু কারেন্টের ভ্যালুটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। এবং এটা শুধু কারেন্টের ক্ষেত্রে হবে তাই নয়, আমাদের যে নো লোড পাওয়ার যেটা, সেই নো লোড পাওয়ারের যে গ্রাফ, সেটাও যদি আমরা দেখি, এখানে অ্যাকচুয়ালি এটা পুরোটা দেখানো হয়নি, নো লোড পাওয়ারের গ্রাফটা, মানে নো লোড পাওয়ার যেটা এখানে দেখিয়েছে দেখো, যে মোটামুটি যখন আমাদের 1.25-এ তখন পাওয়ারটা আর একটু বেশি থাকবে, সেটা এখানে দেখানো হয়নি। মোটামুটি 1 ভোল্ট, মানে কি রেটেড ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করছি, তখন আমাদের নো লোড পাওয়ারটা অ্যাপ্রক্সিমেটলি এরকম একটা জায়গায় আছে, মোটামুটি 50%-এর কাছাকাছি জায়গায় আছে। রেটেড পাওয়ার যা হয়, মোটরের যা রেটেড পাওয়ার, তার প্রায় 50% পাওয়ার কনজিউম করছে। মানে মোটরের রেটিং যদি ধরো 10 কিলোওয়াট হয়, মোটরের নো লোড পাওয়ারটা অ্যাপ্রক্সিমেটলি 5 কিলোওয়াট মতো শো করবে, যখন আমরা রেটেড ভোল্টেজটাকে অ্যাপ্লাই করছি। মোটামুটি মানে 415 ভোল্টের মোটরে যদি 415 ভোল্টই অ্যাপ্লাই করি, দিয়ে নো লোড টেস্ট করি, মানে শ্যাফটে কোনো লোড অ্যাপ্লাই না করি, সেই পরিস্থিতিতে লক্ষ্য করবো যে মোটরের যে নো লোড পাওয়ার মোটামুটি ভাবে 50%-এর মতো থাকছে। তারপরে যখন আস্তে আস্তে আমরা ভোল্টেজটাকে স্টেপ বাই স্টেপ কমাচ্ছি, মানে হ্যাঁ সোমেন সামন্ত বলো। স্যার বলছি ওই যে 50% পাওয়ারটা হয়েছে, কিন্তু ডান দিকে যে পাওয়ার ফ্যাক্টর দেখাচ্ছে সেখানে তো আবার 1.0 পাওয়ার ফ্যাক্টর কি হবে?
মানে ডান দিকে যে পাওয়ার ফ্যাক্টর ইন্ডিকেট করেছে না, পাওয়ার ফ্যাক্টরটাই দেখো, পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে 0.2, 0.4, এটা 0.6, এটা 0.8, এটা হচ্ছে 1.0। হুম, ঠিক আছে, পাওয়ার হ্যাঁ ফ্যাক্টরটা এরকম। 1.0, এবার পাওয়ার কিন্তু ফ্যাক্টরের গ্রাফ কোনটা? পাওয়ার ফ্যাক্টরের গ্রাফ হলো এইটা। পাওয়ার ফ্যাক্টরের গ্রাফ কিন্তু ওই এই তলারটা, এইটা এইটা। দেখো পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটা প্রথমে হচ্ছে 0.2 এর থেকেও কম ছিল, যখন 1.25 অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করে দিয়েছো তখন তোমার পাওয়ার ফ্যাক্টরটা এইরকম আছে। তারপরে তুমি আস্তে আস্তে যখন পাওয়ার ফ্যাক্টর মানে ভোল্টেজ রেটিংটাকে কমাচ্ছ, যখন ভোল্টেজটাকে রেটেড ভোল্টেজ দিচ্ছ, পাওয়ার ফ্যাক্টরটা একটু বাড়লো, হয়তো 0.25 হলো। তারপরে যখন তুমি 0.75 অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলে, মানে 75% অফ রেটেড ভোল্টেজ দিয়ে দিলে, তখন হয়তো পাওয়ার ফ্যাক্টরটা আরেকটু বাড়লো, মানে হয়তো তোমার 0.3 হলো। তারপরে হয়তো তুমি 50% অফ রেটেড ভোল্টেজ দিলে, তখন হয়তো তোমার 0.38 এরকম একটা পাওয়ার ফ্যাক্টর হলো। তারপরে যখন তুমি হয়তো 0.25 অ্যাপ্লাই করলে, মানে 25% অফ রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলে, দেখো পাওয়ার ফ্যাক্টরটা তোমার এখানে মোটামুটি 0.7-এ পৌঁছে গেল। তারপরে তুমি আস্তে আস্তে আরো যত কমাবে পাওয়ার ফ্যাক্টরটা তোমার তত কিন্তু বাড়ছে, পাওয়ার ফ্যাক্টরটা আস্তে আস্তে কিন্তু বাড়ছে। হ্যাঁ, মানে নো লোড কারেন্ট যেটা আছে, নো লোড কারেন্টটা যত আমার কমছে তত কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা আমার কিন্তু তত বাড়ছে, লক্ষ্য করা যাচ্ছে। নো লোড কারেন্টটা যত আমার কমছে, পাওয়ার ফ্যাক্টরের মানটা কিন্তু তত বৃদ্ধি পাচ্ছে। এর কারণ আছে, আমি বলবো কারণটা। ঠিক আছে, তো এটা হলো পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটা, তোমরা এরকম ভাবে একটা দেখতে পাবে। আর যেটা পাওয়ার কনজিউমড হচ্ছে, পাওয়ার কনজিউমড এর গ্রাফটা যদি লক্ষ্য করো, দেখো যখন তুমি রেটেড ভোল্টেজ দিচ্ছ তখন প্রায় 50% রেটেড পাওয়ার নিচ্ছে। যখন তুমি 75% রেটেড ভোল্টেজ দিচ্ছ, 75% রেটেড ভোল্টেজ দিচ্ছ, তখন হয়তো মোটরটা কত পাওয়ার নিচ্ছে? 40% অফ রেটেড পাওয়ার নিচ্ছে। যখন তুমি হয়তো 50% অফ রেটেড ভোল্টেজ দিচ্ছ, তখন হয়তো মোটরটা ওই হয়তো 28% মতো রেটেড পাওয়ার নিচ্ছে। যখন তুমি হয়তো 25% অফ রেটেড ভোল্টেজ দিচ্ছ, তখন হয়তো মোটরটা 20% অফ রেটেড পাওয়ার ড্র করছে। কিন্তু এই 25% অফ রেটেড ভোল্টেজের থেকে যখন আরো ভোল্টেজটাকে কমিয়ে দিচ্ছ, তখন দেখা যাচ্ছে যে পাওয়ারটাও আস্তে আস্তে বাড়ছে। যেরকম এখানে নো লোড কারেন্ট যেটা ছিল সেটাও বেড়েছিল, পাওয়ারটাও আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, এবং পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটা হচ্ছে এরকম। পাওয়ার ফ্যাক্টরটা এরকম ভাবে ভ্যারি করবে, সেটা আমি বললাম যে একদম যখন নো লোড ভোল্টেজ, যখন রেটেড ভোল্টেজের থেকেও 25% বেশি আছে, তখন একদম কম পাওয়ার ফ্যাক্টর। আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ আমরা ভোল্টেজটাকে যত কমাচ্ছি, তত আমাদের পাওয়ার ফ্যাক্টরটা ইমপ্রুভ করছে। ঠিক আছে, এই ব্যাপারটা লক্ষ্য করব। এবং যেটা স্লিপ আছে, স্লিপটা হচ্ছে প্রথমত যখন আমরা একদম এটা অ্যাপ্লাই করছি, আমাদের 125% অফ দ্য রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মানে ধরো 415 ভোল্টের মোটর, তাতে আমরা 415 গুণিত 100 1.25 এত ভোল্টেজ যখন অ্যাপ্লাই করে দিচ্ছি, তখন দেখা যাচ্ছে যে স্লিপটা কত, স্লিপের ভ্যালুটা আমার ভ্যারি করেছে কোথা থেকে কোথায়, 0 থেকে 5%-এর মধ্যেই ভ্যারি করেছে। এটা কিন্তু 0 থেকে 5%-এর মধ্যেই ভ্যারি করেছে। মানে ধরো একটা 1500 আরপিএম এর যদি মোটর হয়, সাপোজ একটা মোটর যদি আমার 1500 আরপিএম হয়, হ্যাঁ ধরো একটা মোটর, তার সিঙ্ক্রোনাস স্পিড হচ্ছে 1500 আরপিএম, একটা 3 ফেজ ইন্ডাকশন মোটর, তার এনএস ইকুয়াল টু সে 1500 আরপিএম, তাহলে তার স্লিপের ভ্যালু 0 থেকে 5%-এর মতো ভ্যারি করবে, এবং নো লোড কন্ডিশনে। তা 0 থেকে 5% মানে কি বলতে চাও? কত কত থেকে কত ভোল্টেজ পর্যন্ত ভ্যারি করছে, তার মানে সরি, কত থেকে কত আরপিএম ভ্যারি করছে? 5% মানে কত? 1500 গুণিত 5% করো, 1500 গুণিত 5% করলে কত হয়? 300 ইন্টু 5%। স্লিপ 5% মানেটা কি? স্লিপ 5% মানেই হচ্ছে কতটা ভ্যারি করতে পারে। 1500 মানে 75 আরপিএম কম হতে পারে। 1500 আরপিএম যদি এর সিঙ্ক্রোনাস স্পিড হয়, তার থেকে ম্যাক্সিমাম স্লিপ যেটা হতে পারে সেটা হচ্ছে 75 আরপিএম কমিয়ে দাও, মানে 1425 আরপিএম। তার থেকে স্পিড কিন্তু কমবে না। এবার সেটা কিরকম হবে? যখন আমার ধরো 1.25 অফ দ্য রেটেড ভোল্টেজই অ্যাপ্লাই করেছি, মানে ধরো রেটেড ভোল্টেজ যা আছে তার থেকে 125% বেশি ভোল্টেজ দিচ্ছি, বা 25% বেশি ভোল্টেজ আমি অ্যাপ্লাই করছি, তখন কিন্তু স্লিপটা একদমই কম। মানে স্লিপটা হয়তো 1%ও নয়, মানে 0.25%, মানে অলমোস্ট এটা ওই সিঙ্ক্রোনাস স্পিডের কাছাকাছি রান করবে। তারপরে আস্তে আস্তে আমরা ভোল্টেজটাকে কমাচ্ছি, রেটেড ভোল্টেজে নিয়ে গেলাম, স্লিপ একটু বাড়লো, 0.25 সরি 0.75 অফ দ্য রেটেড ভোল্টেজ, বা রেটেড ভোল্টেজের 75% আমি অ্যাপ্লাই করে দিলাম, তখন স্লিপটা আরেকটু বাড়লো। যখন আমি একদম 50% অফ দ্য আমরা রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করলাম, তখন হয়তো স্লিপ 1% হলো। যখন আমরা রেটেড ভোল্টেজের 25% অ্যাপ্লাই করলাম, তখন হয়তো স্লিপটা 1.5% মতো হলো।
তারপরে কিন্তু স্লিপটা একটু অ্যাব্রাপ্টলি ইনক্রিজ করবে, মানে স্পিডটা একটু আস্তে আস্তে অনেকটাই কমে যাবে। প্রায় যখন আমরা একদম লো ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মানে জিরোর কাছাকাছি, ধরো এটা হচ্ছে সব ধরা যাক 0.1, মানে 10% অফ রেটেড ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করছি, সেই সময় কিন্তু স্লিপটা মোটামুটি 5%-এ পৌঁছে যাচ্ছে। মানে যে জায়গা থেকে আমাদের এই কারেন্টটা রিভার্স হওয়া স্টার্ট করলো বা পাওয়ারটা রিভার্স হওয়া স্টার্ট করলো, ওই জায়গা থেকে কিন্তু আমাদের স্লিপটাও একটু দ্রুত হারে বৃদ্ধি পাওয়া স্টার্ট করলো, মানে স্পিডটা একটু দ্রুত হারে কমতে থাকবে, দ্রুত কমতে থাকবে। যখন আমরা ভোল্টেজটাকে 25%-এর থেকেও তলায় নিয়ে যাব, রেটেড ভোল্টেজের থেকে 25%-এরও কম ভোল্টেজ আমরা অ্যাপ্লাই করা স্টার্ট করব, সেই সময় দেখতে পাবো যে মোটরের যে স্পিডটা সেটা কিন্তু একটু দ্রুত হারে কমতে শুরু করেছে। এই ঘটনাটি ঘটবে। তো এই টেস্ট রেকর্ডস যেগুলো আমরা পাচ্ছি, এই যে গ্রাফটা আমরা ড্র করছি, এগুলো কিসের ভিত্তিতে ড্র করছি? এই যেটা ড্র করছি গ্রাফটা, টোটালটাই কিন্তু একটা নো লোড টেস্টের ভিত্তিতে। নো লোড টেস্টের ভিত্তিতে আমরা এই টেস্ট রেকর্ডস গুলো পাবো। মানে এই টেস্টটা করতে গেলে তোমাদেরকে, এই গ্রাফটা পেতে গেলে কি করতে হবে? নো লোড টেস্ট পারফর্ম করতে হবে। নো লোড টেস্ট পারফর্ম করবে, দিয়ে যদি এইরকম গ্রাফ পাও, তাহলে বুঝবে যে তোমার মোটরটা সেটা নো লোড টেস্টে পাস করলো। আর যদি গ্রাফের প্যাটার্ন অন্যরকম আসে, ঠিকঠাক ম্যাচিং না করে, তাহলে বুঝতে হবে যে নো লোড মানে মোটরের কিছু প্রবলেম আছে, মোটরটা নো লোড টেস্টের যে স্ট্যান্ডার্ড রেজাল্ট সেটাকে স্যাটিসফাই করছে না, মোটরের মধ্যে কোনো অ্যাবনর্মালিটি আছে, কিছু প্রবলেম থাকতে পারে। ঠিক আছে, এবার আমরা দেখি যে নো লোড টেস্টের যে ডেটা, সেগুলো আমরা একটু অ্যানালিসিস করার চেষ্টা করি। এখানে যেটা বলছে যে ফিগার 2 শোজ দ্য কার্ভস অবটেইনড ফ্রম দ্য নো লোড টেস্ট ডেটা, মানে নো লোড টেস্ট করে যে ডেটাগুলো পেলাম, সেই ডেটাগুলোকে গ্রাফ পেপারে আমরা প্লট করলাম, প্লট করে আমরা এরকম গ্রাফ পেপারে পেয়েছি। এটাই হচ্ছে সেই গ্রাফ। From these curves, it will be observed that at rated voltage, the current drawn by the motor is nearly 25 to 30% of the rated full load current. মানে রেটেড কন্ডিশনে যেটা ফুল লোড কারেন্ট হয়, IFL যেটা হয়, ফুল লোড কারেন্ট যা হয়, যখন আমরা রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করছি, রেটেড ভোল্টেজ যখন আমরা অ্যাপ্লাই করছি, মানে কোন জায়গা? এইখানে আমরা রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করছি। তো এইখানে যে কারেন্টটা লক্ষ্য করো, এটা কত আছে? এটা 30% আছে। তো 30%-এর থেকে একটু কম, মানে ওইটা রেঞ্জটা বলে দিচ্ছে যে 25% থেকে শুরু করে 30%, এইরকম রেঞ্জের মধ্যে থাকা উচিত। এটা হচ্ছে 25 থেকে 30 এর মধ্যেই আছে নো লোড কারেন্টটা। 25 মানে এরকম জায়গা, আর এটা হচ্ছে 30। তো 30 থেকে 25-এর মাঝে একটা জায়গায় থাকা উচিত, 25 থেকে 30%-এর মধ্যে থাকা উচিত নো লোড কারেন্টের ভ্যালু অ্যাজ কম্পেয়ার টু দ্য ফুল লোড কারেন্ট। ট্রান্সফরমারের ক্ষেত্রে কি রকম হয় বলতো নো লোড কারেন্টের ভ্যালু? বলতে পারবে ট্রান্সফরমারের ক্ষেত্রে নো লোড কারেন্ট কত পার্সেন্ট হয় ফুল লোড কারেন্টে? দেবাশিস, ট্রান্সফরমারের নো লোড কারেন্টের ভ্যালু কি রকম হয়? প্রবলেম করেছো না ট্রান্সফরমারে? ভুলে গেছি স্যার। কেউ বলতে পারবে? ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু নো লোড কারেন্টের ভ্যালুটা অনেকটাই কম থাকে, অনেক কম থাকে, 2 to 6%। 2 to 6 মানে 2 থেকে 5%ও হতে পারে। জেনারেলি ট্রান্সফরমারের ক্ষেত্রে 2 to 6% অফ দ্য ফুল লোড কারেন্ট এটা হয়, এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে হয়। কিন্তু যখন আমরা একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের কথা বলছি, তখন কিন্তু এটা কত বলছি? রেটেড ভোল্টেজ কন্ডিশন অবস্থায় আমরা মোটামুটি 25 থেকে 30% এরকম ভ্যালু দেখতে পাচ্ছি। এটা কেন পাচ্ছি? এটা আমরা কেন পাচ্ছি বলো? এটা হচ্ছে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমরা এরকম রেঞ্জে পাচ্ছি। এর কারণ হচ্ছে যে ট্রান্সফরমারে যে ওয়ার্কিং প্রিন্সিপাল সেটা কিরকম? ট্রান্সফরমারে আমরা প্রাইমারি ওয়াইন্ডিং এ ভোল্টেজ অ্যাপ্লাই করছি, এবং সেই প্রাইমারি ওয়াইন্ডিং এ ভোল্টেজ অ্যাপ্লাই করবার জন্য সেখানে একটা কারেন্ট ফ্লো হচ্ছে, এবং সেই কারেন্টের জন্য একটা ফ্লাক্স তৈরি হচ্ছে, এবং সেই যে ফ্লাক্স তৈরি হচ্ছে প্রাইমারিতে, সেটা সেকেন্ডারিকে লিঙ্ক করছে। কিন্তু কিভাবে লিঙ্ক করছে? ট্রান্সফরমারের যে কোর আছে, সেই কোরের মধ্যে দিয়ে সেই ফ্লাক্সটা সেকেন্ডারি পর্যন্ত গিয়ে সেকেন্ডারিকে লিঙ্ক করছে। তার মানে এক্ষেত্রে যে ফ্লাক্সটা ফ্লো করছে, সেই ফ্লাক্সটা মূলত ট্রান্সফরমারের যে কোর আছে সেই কোরের মধ্যে দিয়ে যাচ্ছে, এয়ার গ্যাপের মধ্যে কিন্তু যাচ্ছে না, এয়ারের মধ্যে দিয়ে কিন্তু যাচ্ছে না। লিকেজ যেটা হচ্ছে সেটা কিন্তু তুলনায় অনেকটা কম হচ্ছে এক্ষেত্রে। কিন্তু যেটা আমাদের ইন্ডাকশন মোটরে আমরা ভোল্টেজটা অ্যাপ্লাই করছি কোথায়? স্টেটরে অ্যাপ্লাই করছি, এবং সেই স্টেটরে অ্যাপ্লাই করছি ভোল্টেজ, তার জন্য ফ্লাক্স তৈরি হচ্ছে। সেই যে ফ্লাক্সটা সেটা রোটরকে লিঙ্ক করছে, কিন্তু
সেই স্টেটর তৈরি ফ্লাক্স সেটা রোটরকে লিঙ্ক করবার জন্য ওকে যেতে হচ্ছে কিসের মধ্যে দিয়ে, এয়ার গ্যাপের মধ্যে দিয়ে যেতে হচ্ছে। তার মানে এয়ার গ্যাপ পাথকে অতিক্রম করে, এয়ার গ্যাপের পাথের বাধাটাকে অতিক্রম করে স্টেটরের ফ্লাক্সটাকে রোটর পর্যন্ত যেতে হচ্ছে। এখন দেখো, একটাতে যাচ্ছে আমার কোরের মধ্যে দিয়ে। কোরের মধ্যে কি থাকে, কি ধরনের মেটেরিয়াল দিয়ে কোর তৈরি হয়? ট্রান্সফরমারের কোর বা ইন্ডাকশন মোটরেরই কোর। সেই কোরগুলো কি ধরনের মেটেরিয়াল দিয়ে তৈরি হয় বলো? সেগুলো ম্যাগনেটিক মেটেরিয়াল, সেগুলো হচ্ছে ম্যাগনেটিক মেটেরিয়াল। এবং সেই সমস্ত ম্যাগনেটিক মেটেরিয়ালগুলোর পারমিয়েবিলিটি, যেটাকে মিউ দ্বারা ডিনোট করে, মিউ দিয়ে কি কাকে ডিনোট করে? পারমিয়েবিলিটি। ম্যাগনেটিক সার্কিটের পারমিয়েবিলিটি যেটা হয় সেটাকে মিউ দ্বারা ডিনোট করা হয়। এই পারমিয়েবিলিটিটা যেটা হয় এটা কিন্তু অনেক হাই হয়। কার ক্ষেত্রে হাই হয়? ম্যাগনেটিক মেটেরিয়ালের ক্ষেত্রে হাই হয়। কারণ মিউ ইজিক্যাল টু আমরা কি জানি? মিউ ইজিক্যাল টু হচ্ছে মিউ নট ইন্টু মিউ আর। মিউ নট ইন্টু মিউ আর, যেখানে মিউ নটটা কি? মিউ নটটা হচ্ছে আমাদের এয়ার গ্যাপের পারমিয়েবিলিটি, আর মিউ আরটা কি? এটা হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। এখন যেটা আমাদের ম্যাগনেটিক মেটেরিয়াল যেগুলো দিয়ে আমাদের কোর তৈরি হয় তার ক্ষেত্রে মিউ আর এর ভ্যালুটা অনেক হাই হয়, অনেক হাই হয়। কিন্তু এয়ারের ক্ষেত্রে তো আর মিউ আরটা 1 হয়, এয়ারের ক্ষেত্রে মিউ আর ইজিক্যাল টু 1, তার ক্ষেত্রে মিউ ইজিক্যাল টু মিউ নট অনলি। এবার যেটা হচ্ছে আমাদের রিলাক্টেন্স, রিলাক্টেন্সটাই তো আমাদের ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্সের মতো ব্যবহার করে। রিলাক্টেন্সটা কি? রিলাক্টেন্স হচ্ছে সেই ধর্ম যার জন্য কোনো ম্যাগনেটিক সার্কিটে যে এয়ার গ্যাপ মানে যে ফ্লাক্সটা ফ্লো করে সেটা বাধাপ্রাপ্ত হয়। সেই রিলাক্টেন্স ইকুয়াল টু আমরা কি জানি? রিলাক্টেন্সের ফর্মুলা কি বলো? এল বাই ফাই। এমএমএফ। হ্যাঁ, ওটা তো আছে। আর একটা ফর্মুলা আছে, মানে যেরকম রেজিস্ট্যান্স ইকুয়াল টু রো এল বাই এ, রিলাক্টেন্স ইকুয়াল টু হচ্ছে এল বাই মিউ ইন্টু এ। ঠিক আছে, মিউ ইন্টু এ। এখন দেখো, যার আমার মিউটা বেশি, যার ক্ষেত্রে মিউটা বেশি তার ক্ষেত্রে কি হবে? রিলাক্টেন্সটা কম হবে, ঠিক কিনা? এটা তো বুঝতে পারছো। যার মিউটা যদি বেশি হয়, মিউ যদি বেশি হয় তাহলে কি হবে? রিলাক্টেন্সের ভ্যালু কি হবে? তলায় আছে না, তলায় তো মিউটা আছে। সুতরাং মিউ যদি বেশি হয় তাহলে রিলাক্টেন্সের ভ্যালু কি হবে? কমে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ফ্লাক্সটা সেটা ফ্লো করছে ম্যাগনেটিক মেটেরিয়ালের মধ্যে দিয়ে, কোরের মধ্যে দিয়ে, তার ক্ষেত্রে মিউটা বেশি। সুতরাং ট্রান্সফরমারের ক্ষেত্রে যে ফ্লাক্সটা ফ্লো করছে তার সেই পথে রিলাক্টেন্সের ভ্যালুটা অনেক কম। কিন্তু ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে ফ্লাক্স যেটা আছে সেটাকে ফ্লো করতে হচ্ছে কার মধ্যে দিয়ে? এয়ার গ্যাপের মধ্যে দিয়ে। এবং এয়ার গ্যাপের ক্ষেত্রে মিউটা কি? মিউ এর ভ্যালু অনেক ছোট। মিউ নট যেটা, এর ভ্যালু কত হয়? 4 পাই ইন্টু 10⁻⁻⁷, মানে খুব ছোট ভ্যালু। যেহেতু এয়ার গ্যাপের মধ্যে মিউ এর ভ্যালুটা খুব ছোট, স্বাভাবিকভাবে সেখানে রিলাক্টেন্সের ভ্যালুটা কিন্তু অনেকটাই বেশি, অনেকটাই বেশি। ঠিক আছে, এবার কি হচ্ছে? তাহলে দেখো, এটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষেত্রে, এটা হচ্ছে কার ক্ষেত্রে? ট্রান্সফরমারের ক্ষেত্রে রিলাক্টেন্সটা কম। ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে আমার রিলাক্টেন্সের মানটা অনেকটা বেশি। ঠিক আছে, ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে কিন্তু রিলাক্টেন্সের মানটা আমার অনেকটাই বেশি। এখন রিলাক্টেন্সের মান যদি বেশি হয় তাহলে এমএমএফ সমান আমরা কি জানি? এমএমএফ সমান আমরা কি জানি বলো? এমএমএফ এর সঙ্গে রিলাক্টেন্সের রিলেশন জানো? এমএমএফ এর সঙ্গে স্যার ফাই গণিত রিলাক্টেন্স। এমএমএফ সমান হচ্ছে ফাই গণিত রিলাক্টেন্স, ফাই গণিত রিলাক্টেন্স। এখন দেখো, যদি আমার রিলাক্টেন্সের ভ্যালুটা ট্রান্সফরমারের ক্ষেত্রে কম আর ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রিলাক্টেন্সের ভ্যালুটা বেশি, তাহলে কার ক্ষেত্রে আমার সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স তৈরি করবার জন্য কার ক্ষেত্রে বেশি এমএমএফ দরকার হবে? কার ক্ষেত্রে বেশি এমএমএফ দরকার হবে? যদি ফ্লাক্সটা সেম হয়, ফ্লাক্সের অ্যামাউন্টটা যদি সেম থাকে, তাহলে এমএমএফটা কার ক্ষেত্রে বেশি দরকার হবে? অবশ্যই আমার ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে সেম ফ্লাক্স তৈরি করবার জন্য বেশি এমএমএফ দরকার হবে। কারণ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে ফ্লাক্সটা ফ্লো করছে তার রিলাক্টেন্সটা অনেক বেশি। সুতরাং অনেক বেশি এমএমএফ আমার দরকার পড়বে একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে। একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে এমএমএফ এর ভ্যালুটা অনেক বেশি হবে। ঠিক আছে, এবং এমএমএফ সমান আমরা কি জানি? এমএমএফ সমান হচ্ছে অ্যাকচুয়ালি নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। এমএমএফ সমান কি? নাম্বার অফ টার্নস ইন্টু কারেন্ট। তাহলে নাম্বার অফ টার্নসটা যদি আমরা কনস্ট্যান্ট ধরে নিই আর এটা হচ্ছে কারেন্ট, তার মানে এমএমএফটা যদি বেশি করতে হয় তার জন্য আমাকে কি দিতে হবে? বেশি কারেন্ট। এই নাম্বার অফ টার্নসটা ধরো ফিক্সড, তাহলে এমএমএফ কে যদি বেশি হতে হয় তাহলে স্বাভাবিকভাবেই আমাকে কারেন্টটাকে বেশি করতে হবে। ঠিক আছে, সুতরাং বেশি এমএমএফ তৈরি করবার জন্য আমাকে কি করতে হবে? বেশি কারেন্ট পাঠাতে হবে। তো তোমরা দেখতে পাচ্ছ যে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে রিলাক্টেন্সটা বেশি, রিলাক্টেন্স বেশি বলে তার এমএমএফ বেশি লাগবে, এবং এমএমএফ বেশি লাগবে মানে সেখানে আমাকে বেশি কারেন্ট পাঠাতে হবে। কখন? না নো লোড কন্ডিশনে। আমরা নো লোড কন্ডিশনেরটাই বিচার করছিলাম। তো ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেহেতু আমাদের রিলাক্টেন্সটা অনেকটা বেশি, সেই কারণে ওখানে নো লোড কন্ডিশনে আমাকে অনেক বেশি
কারেন্ট পাঠিয়ে সেই ম্যাগনেটাইজিং ফ্লাক্স, সেই কারণে ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যে নো লোড কারেন্ট হয় তার ভ্যালুটা অনেক বেশি হয়। নো লোড কারেন্টের ভ্যালু 25 to 30% অফ দা আমাদের রেটেড কারেন্ট হয়, ঠিক আছে। কিন্তু ট্রান্সফরমারের ক্ষেত্রে যেহেতু এয়ার গ্যাপের ব্যাপারটা নেই, সেখানে কোরের মধ্যে দিয়ে ফ্লাক্সটা পাস করছে, সেখানে রিলাক্টেন্সটা অনেকটা লো, এবং সেই কারণে সেখানে সেম অ্যামাউন্ট অফ ফ্লাক্স তৈরির জন্য কম এমএমএফ দরকার। কম এমএমএফ দরকার মানে কম কারেন্ট দিলেই চলবে। সেই কারণে ইন্ডাকশন মোটরে এটা 25 থেকে 30% হয়, যেখানে ট্রান্সফরমারের ক্ষেত্রে কিন্তু নো লোড কারেন্টটা অনেক স্মল হয়, 2 to 6% হয়। তো এই ব্যাপারটা জানার আছে। তো এটা তোমরা গ্রাফিক্যালিও নো লোড টেস্ট যখন পারফর্ম করবে একটা ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে, তোমরা কিন্তু এই ডেটাটা দেখতে পাবে। এটা গ্রাফিক্যালি তোমরা দেখেছো, এটা প্র্যাকটিক্যালিও দেখা যাবে। আরেকটা কি হচ্ছে না, দ্য পাওয়ার ফ্যাক্টর ইজ লো, নিয়ারলি 0.2, as out of the two components of the no load current, the magnetizing current component is nearly 5 to 10 times more than the working component or loss component, which supplies the core and mechanical losses. মানে এখানে যে পাওয়ার ফ্যাক্টরটা দেখতে পাচ্ছ এটা কিন্তু কম আছে, পাওয়ার ফ্যাক্টরটা 0.2 বা তার থেকেও কম, এরকম একটা রেঞ্জেই জেনারেলি আছে। মানে আপ টু একটা সার্টেন লেভেল, সেই পর্যন্ত কিন্তু আমরা দেখতে পাচ্ছি পাওয়ার ফ্যাক্টরটা কিন্তু কমই আছে। তোমরা যদি পাওয়ার ফ্যাক্টরের গ্রাফটা দেখো, রেটেড ভোল্টেজের সময় মোটামুটি ভাবে 0.2 মতো থাকছে পাওয়ার ফ্যাক্টরটা। এইদিকে পাওয়ার ফ্যাক্টর দেখিয়েছি, এটা হচ্ছে 0.2, ঠিক আছে। তো যখন আমাদের রেটেড ভোল্টেজ অ্যাপ্লাই করছি, মানে 100% অফ রেটেড ভোল্টেজ, সেই কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর 0.2 মতো হচ্ছে। এত কম কেন হচ্ছে, পাওয়ার ফ্যাক্টরটা এত কমটা কেন হচ্ছে, এটার জন্য যদি দেখতে হয়, মানে এটা যদি বুঝতে হয়, তাহলে ইন্ডাকশন মোটরের নো লোড কন্ডিশনের যে ফেজার ডায়াগ্রামটা আছে সেটা একটু ভাবো। নো লোড কন্ডিশনে আমি সমস্তটা ড্র করছি না, আমি খালি নো লোড কন্ডিশনেরটাই ড্র করছি। হ্যাঁ, ধরলাম এই অ্যাক্সিস বরাবর আমরা ফ্লাক্সটাকে দেখিয়েছি, ইন্ডাকশন মোটরের যে ফ্লাক্স সেটাকে আমরা এই বরাবর দেখিয়েছি। এবার বলো দেখি, এখানে দুটো কম্পোনেন্ট থাকে, নো লোড যে কারেন্ট তার দুটো কম্পোনেন্ট থাকে, একটা হচ্ছে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আর একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট। তা ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা কোন দিকে থাকে, এই ফ্লাক্সের দিকে থাকে না 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকে? ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট কোন দিকে থাকে? ফ্লাক্স যে অ্যাক্সিস বরাবর দেখানো হয়, ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা কোন দিকে থাকে? তার সঙ্গে সেম অ্যাক্সিস বরাবর থাকে না? হ্যাঁ, 90 ডিগ্রি, 90 ডিগ্রি আপ না, লিডিং। ম্যাগনেটাইজিং কম্পোনেন্টটা এইদিকেই থাকবে, মানে ফ্লাক্সটাই তো ম্যাগনেটাইজেশনের কাজটা করছে, সুতরাং এইটা আমার এইদিকেই থাকবে, ঠিক আছে। আইএম যেটা ট্রান্সফরমারের ক্ষেত্রেও তো তাই হয়। হ্যাঁ, তাই হয়, ঠিক আছে। ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট ফ্লাক্সের দিকেই থাকবে, কিন্তু ওয়ার্কিং কম্পোনেন্ট যেটা হয়, যেটা আমাদের ওই কোর লস টস গুলোকে সাপ্লাই করে, সেই ব্যাপারটা সেটা থাকবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে, ঠিক আছে, এর সঙ্গে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবে। এবার যেটা আমাদের দুটো কম্পোনেন্ট হয়ে গেল, নো লোড কারেন্টে দুটো কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আর একটি হলো আমাদের ওয়ার্কিং কম্পোনেন্ট। এখন যেটা রেজাল্টেন্ট যে নো লোড কারেন্ট যেটা তৈরি হবে, সেটা হচ্ছে এই দুটোকে নিয়ে আমাকে একটা আয়তক্ষেত্র করতে হবে, ঠিক আছে, এবং তার যে ডায়াগোনালটা হবে সেটাই হচ্ছে আমাদের নো লোড কারেন্ট। এটা যেটা হবে এটাই হচ্ছে আমাদের নো লোড কারেন্ট হবে, ঠিক আছে। এই যে কারেন্ট যেটা তৈরি হলো রেজাল্টেন্ট, এই দুটো নিয়ে আমরা খালি নো লোড কন্ডিশনেরই ফেজর ডায়াগ্রামটা ভাবলাম, বাকিটা আমার এখানে ভাবার নেই, আমি এটা নো লোড কন্ডিশনেই ভেবেছি। এটা হলো আমাদের আই নট, যেটা আমাদের হচ্ছে কি নেট যে আমাদের নো লোড কারেন্ট সেইটা। হ্যাঁ, এখন তোমরা দেখতেই পাচ্ছ যে আইএম যেটা, আইএমটা কিন্তু আইডাব্লিউ থেকে অনেকটা বড় হয়। কিরকম রেঞ্জে বড় হয় বলেছে না, আমি এখানে ছবিতে ঠিক দেখাতে পারিনি। আইডাব্লিউ যেটা, আইএম যেটা মানে ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট যেটা, সেটা হচ্ছে অলমোস্ট এটা 5 টাইমস হয়ে থাকে, 5 টাইমস অফ আমাদের আইডাব্লিউ, ঠিক আছে, এর থেকে প্রায় 5 টাইমস মতো হয়ে থাকে জেনারেলি, অ্যাপ্রক্সিমেটলি। তাহলে এই যত বড় হবে আইএমটা, যত বড় হবে তত কি হবে, তত তোমার এই জিনিসটা নিচে নামবে। যদি আরো বড় হতো তাহলে এই জিনিসটা রেজাল্টেন্টটা আরো নিচে নামতো, এবং যত নিচে নামবে তত কি হয়, এই যে আমার অ্যাঙ্গেল তৈরি হচ্ছে না আইডাব্লিউর সঙ্গে যে অ্যাক্সিসের সঙ্গে যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার φ0। এটাকে কি বলা হয়, φ0 না বলে আমি এটাকে θ0 বললাম। θ0 হচ্ছে আমাদের পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল আন্ডার নো লোড কন্ডিশন। তাহলে তোমরা দেখো, যত আমাদের আইএমটা বড় হতে থাকবে তত রেজাল্টেন্টটা কোন দিকে নামবে, এইদিকে শিফট হতে থাকবে। এইদিকে যত শিফট হতে থাকবে θ0টার মানটা কি হতে থাকবে, θ0টা আরো বড় হতে থাকবে, এবং θ0 যত বড় হতে থাকবে, পাওয়ার ফ্যাক্টর মানে আমরা কি জানি, পাওয়ার ফ্যাক্টর মানে হচ্ছে cos θ0, ঠিক আছে, পাওয়ার ফ্যাক্টর মানে কিন্তু cos θ0। তো cos এর ক্ষেত্রে আমরা জানি থিটার ভ্যালু যত বড় হবে তত কিন্তু পাওয়ার ফ্যাক্টরের ভ্যালুটা লো হতে থাকবে। তো
এইটা ব্যাপার হয় যে আমাদের ইন্ডাকশন মোটরের ক্ষেত্রে যেহেতু আমাদের ওই এয়ার গ্যাপের ফ্লাক্সটাকে মেনটেন রাখতে বেশি ম্যাগনেটাইজিং ফ্লাক্সের দরকার পড়ছে বা বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট আমাকে পাঠাতে হচ্ছে, সরি বেশি ম্যাগনেটাইজিং কারেন্ট আমাকে সেন্ড করতে হচ্ছে, তার জন্য ম্যাগনেটাইজিং কারেন্টের যে মানটা সেটা কিন্তু ওয়ার্কিং কম্পোনেন্ট তার তুলনায় অনেকটাই বেড়ে যাচ্ছে, এবং যে কারণে এই অ্যাঙ্গেলটা অনেকটা বড় হচ্ছে, এবং সেই কারণে পাওয়ার ফ্যাক্টর যেটা হচ্ছে তার ভ্যালু কিন্তু খুব লো হয়ে যাচ্ছে, যে কারণে নো লোড কন্ডিশনে পাওয়ার ফ্যাক্টর অফ অ্যান 3-phase ইন্ডাকশন মোটর ইজ ভেরি লো, অ্যাপ্রক্সিমেটলি 0.2 এরকম রেঞ্জে থাকে। ঠিক আছে, এবার যত তুমি কি করবে, যত তুমি ভোল্টেজটাকে কমাচ্ছ, ভোল্টেজটাকে যত কমাচ্ছ তখন কি হচ্ছে, ফ্লাক্সটাও কমছে। মানে অ্যাজ দ্য ভোল্টেজ ইজ রিডিউস, প্রথমে আমরা ভোল্টেজ রেটেড ভোল্টেজ রেখেছিলাম, ভোল্টেজটাকে যত আমরা কমাচ্ছি তত ফ্লাক্সটাও রিডিউসড হচ্ছে, এবং ফ্লাক্স রিডিউসড হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের যে কারেন্ট যেটা আছে সেটা রিকোয়ারমেন্টও কমে যাচ্ছে, এবং সেই কারণে আইএমটা আস্তে আস্তে ছোট হচ্ছে, এবং আস্তে আস্তে আমাদের কারেন্টটা ওই কারণেই ছোট হচ্ছে। কিন্তু তার জন্য প্রথমে যে গ্রাফটা, এই যে ছবিটা দেখছো, এই ছবিতে দেখো প্রথমে আমাদের যতটা কারেন্ট লাগছিল, প্রথমে কত কারেন্ট লাগছিল, রেটেড ভোল্টেজ কন্ডিশনে এতটা কারেন্ট লাগছিল, এইরকম রেঞ্জে কারেন্ট লাগছিল। কিন্তু দেখো যখন ভোল্টেজটা কমাচ্ছ, আস্তে আস্তে ভোল্টেজ যখন কমছে তখন কি হচ্ছে, ফ্লাক্সটাও কমে যাচ্ছে, এবং ফ্লাক্স কমে যাচ্ছে মানে কি, ফ্লাক্সের জন্যই তো, ফ্লাক্সটাকে এস্টাবলিশ করবার জন্যই তো আমার কারেন্টটা তৈরি হচ্ছে। এবার সেই কারেন্টের মানটাও কমে যাচ্ছে, কারেন্টের মানটাও ওই কারণেই কমে যাচ্ছে, যেহেতু ফ্লাক্সের পরিমাণটা কমছে, ভি ভ্যারিজ অ্যাজ ফাই, আমরা এটা তো জানি ভি ভ্যারিজ অ্যাজ ফাই। তাহলে যখন আমার ভোল্টেজটা কমছে ফাইটাও কমছে, ফাই যখন কমছে তখন আমাদের ফাইকে এস্টাবলিশ করবার জন্য দরকার কারেন্ট, সেই কারেন্টের মানটাও আস্তে আস্তে কমছে। ঠিক আছে, কারণ ফাইটাকে এস্টাবলিশ করার জন্য দরকার অ্যাকচুয়ালি এমএমএফ, সেই এমএমএফ এর কম্পোনেন্টটা কি, এন ইন্টু আই, তার মধ্যে এনটা তো কনস্ট্যান্ট, আইটাকে কমতে হবে, ফাইটা কমলে আইটাকে কমতে হবে, এই হলো ব্যাপার। তো এটাই হচ্ছে, যখন আমরা ভোল্টেজটাকে আস্তে আস্তে কম করছি তখন আস্তে আস্তে দেখো কারেন্টটাও কিন্তু কমে যাচ্ছে, এবং কারেন্ট যখন কমছে তখন তোমার ভিআই কস ফাই, এটা তো আমরা জানি, আমরা পাওয়ার সমান কি জানি, ভিআই কস থিটা, তাই তো, ভিআই কস থিটা। এবার আমরা দেখতে পাচ্ছি ভোল্টেজটাকে আমরা কমাচ্ছি, আমরা কাকে কমাচ্ছি, ভোল্টেজটাকে তো কমাচ্ছি, কস থিটা 0 বলাটাই ভালো যেহেতু নো লোড কন্ডিশনে। তাহলে দেখো এখানে আমরা ভোল্টেজটাকে কমাচ্ছি, এখানে আমরা রেটেড ভোল্টেজ দিয়েছিলাম, এখানে আমরা 75% অফ রেটেড দিচ্ছি, এখানে 50% অফ রেটেড দিচ্ছি, মানে ভোল্টেজটা তো আস্তে আস্তে কমাচ্ছি, এই ভিটাকে তো আস্তে আস্তে কমাচ্ছি, আইটাও আস্তে আস্তে কমছে, আর কস থিটা 0টা হয়তো একটু ইমপ্রুভ করছে, কিন্তু সেই ইমপ্রুভমেন্টটা অতটাও কিছু বেশি নয়, মানে যে হারে এইগুলো কমছে, ভি আর আইটা যে হারে কমছে, কস থিটা 0 সেই হারে কিছু বাড়ছে না। সুতরাং ওভারঅল আমরা বলতে পারি পি, পি মানে যেটা হচ্ছে আমাদের পাওয়ার, অ্যাক্টিভ পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা 0, √3টা গুণ হবে ধরো 3 ফেজ যেহেতু, তো √3 ইন্টু ভিআই কস থিটা 0, এর মধ্যে ভিটাও কমছে আইটাও কমছে, কস থিটা 0 হয়তো অল্প পরিমাণে হলেও বাড়ছে, কিন্তু সেই বৃদ্ধিটা খুব একটা উল্লেখযোগ্য হবে না যে হারে আমাদের ভি এবং আইটা কমছে। সুতরাং ওভারঅল যে পাওয়ারটাও কিন্তু ভোল্টেজ কমার সঙ্গে সঙ্গে কমে যাচ্ছে, ভোল্টেজ কমার সঙ্গে সঙ্গে পাওয়ারটাও কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, এবার যখন হচ্ছেটা কি না, অ্যাজ দ্য ফ্লাক্স is reduced, but to supply core and mechanical loss, the working component may increase slightly as mechanical losses being constant. ঠিক আছে, মানে যেটা হচ্ছে যে এই যে ছবিটা আমরা এঁকেছি, মানে এই যে গ্রাফটা আমরা দেখতে পাচ্ছি, গ্রাফটাকে আমি আরেকবার এখানে পেস্ট করি, এই যে দেখো ছবিটাকে আমরা, এই যে ছবি, এই ছবিটাকে আমরা একটা জিনিস দেখতে পাচ্ছি, এই যেটুকু পাওয়ার, মানে এই যে পাওয়ারটাও তো আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর দেখিয়েছি, এটা হচ্ছে 10, 20, 30, 50 এরকম করে ভ্যারি করেছে। তো এই যে পাওয়ারটা, মানে যে জায়গা থেকে এটা উল্টো দিকে ওঠা শুরু করলো, সেই পাওয়ারটা, মানে এইখান থেকে এইটুকু যে অংশ যেটা আছে পাওয়ারটা, এই পাওয়ারটুকু কিসের জন্য, এই পাওয়ারটুকু কিন্তু মোটর যখন চলে, মানে মোটরে যখন আমরা ইলেকট্রিক সাপ্লাই কানেক্ট করি, আর মোটর যেটা ঘুরছে, মোটরে আমরা ইলেকট্রিক পাওয়ার ইনপুট দিচ্ছি আর মেকানিক্যাল পাওয়ার আউটপুট পাচ্ছি, তার জন্য ওটা ঘুরছে, তা যতটা ইনপুট দিচ্ছি ততটাই তো আর আউটপুটে মেকানিক্যাল তৈরি হচ্ছে না, মেকানিক্যাল পাওয়ার ততটাই তো তৈরি হচ্ছে না, মাঝখানে কি হচ্ছে, মাঝখানে কিছুটা লস হচ্ছে, মানে সেই লসটা হচ্ছে মেকানিক্যাল লস, এবং এই মেকানিক্যাল লসটা কিন্তু মোটরের মধ্যে হতেই থাকবে,
এই মেকানিক্যাল লসটা মোটরের মধ্যে হতে থাকবে। তো এই যে কম্পোনেন্ট যেটা এইখানে দেখিয়েছে, এটা হচ্ছে মেকানিক্যাল লস। এটা মোটরকে কিন্তু সাপ্লাই করতেই হবে। যদি আমি এটা সাপ্লাই না করি, যদি মেকানিক্যাল লসটাকে সাপ্লাই না করি, তাহলে কি হবে? মোটরে আমি সাপ্লাই দিচ্ছি, মোটরে আমি ইলেকট্রিক পাওয়ার সাপ্লাই দিচ্ছি, কিন্তু মেকানিক্যাল লসটাকেই সেটা ওভারকাম করতে পারছে না। সেক্ষেত্রে কি হবে? মোটর তো মোটেই ঘুরবে না, মোটর ঘোরাটাই বন্ধ হয়ে যাবে। ঠিক আছে, সুতরাং এই মেকানিক্যাল লসটুকুটাকে সাপ্লাই করে যেতে হবে। যাই হোক, আমি যতই ভোল্টেজ কমাই না কেন, ভোল্টেজ কমানোর সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে ভোল্টেজ যত আমরা কমাচ্ছি তত আমাদের কি কমছে? ফ্লাক্স কমছে। ফ্লাক্স যখন আমাদের কমছে, আমরা জানি যে এমএমএফ সমান হচ্ছে কি? ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স, সেটাও কমছে। এমএমএফ সমান হচ্ছে ফ্লাক্স ইন্টু রিলাক্টেন্স। এবার ফ্লাক্স যখন কমছে, রিলাক্টেন্স তো সেম আছে, কারণ এয়ার গ্যাপের দৈর্ঘ্য তো আমি আর কিছু চেঞ্জ করিনি। তো যেহেতু ফ্লাক্সটা কমছে, সুতরাং আমাদের এমএমএফটাও কমছে। এবার এমএমএফটা যেহেতু কমছে, এমএমএফ মানে কি? এমএমএফ মানে হচ্ছে ম্যাগনেটাইজিং কারেন্ট গুণিত নাম্বার অফ টার্নস। ঠিক আছে, যেহেতু নাম্বার অফ টার্নসের তো আর কিছু চেঞ্জেস এখানে সম্ভব নয়। এমএমএফ যদি কমে, সুতরাং আমরা বলতে পারি এই ম্যাগনেটাইজিং কারেন্ট কম্পোনেন্টটা আমার কমছে। ঠিক আছে, এবার আমরা এই যে 0.25 অফ দ্য রেটেড ভোল্টেজ, মানে রেটেড ভোল্টেজ যা আছে তার 25% অফ ভোল্টেজে নিয়ে চলে গেছি, যে তারপরে আরো ভোল্টেজটাকে কমানোর চেষ্টা করছি। কিন্তু তারপরেও যদি আমরা আরো ভোল্টেজ কমাই, তখন আমাদের ম্যাগনেটাইজিং কারেন্ট তো আরো কমে যাবে। ঠিক কথা, ম্যাগনেটাইজিং কারেন্ট তো কমেই যাবে, কিন্তু মোটরটাকে তো চালু রাখতে হবে। মোটরটাকে যদি চালু রাখতে হয়, তার এই মেকানিক্যাল লসটাকে সাপ্লাই করতে হবে। তা সেই মেকানিক্যাল লসটুকুটাকে সাপ্লাই করবার জন্য আরেকটা জিনিস কিন্তু বেড়ে যাবে, যাতে মোটরটা অন্তত চালু থাকে। তার জন্য কোন কম্পোনেন্টটা বেড়ে যাবে? না, আমি এই যে ছবি ফেজর ডায়াগ্রাম এঁকেছিলাম, ফেজর ডায়াগ্রাম মোটরের ক্ষেত্রে এঁকেছিলাম, সেখানে এই যে আইএমটা কমছে, আইএমটা আরো কমে যাচ্ছে, কিন্তু মোটরটাকে চালু রাখবার জন্য বা মেকানিক্যাল লস কম্পোনেন্টটাকে সাপ্লাই করবার জন্য আমার এই আইডাব্লিউ যে কম্পোনেন্টটা আছে, এটা কিন্তু এবার বেড়ে যাবে। আইডাব্লিউটা আমার বেড়ে যাবে। যদিও আইএমটা কমে গেছে, কিন্তু আইডাব্লিউটা এবার বেড়ে গেছে। এবার যখন এই আইডাব্লিউটা বাড়তে শুরু করবে, তো স্বাভাবিকভাবেই আমার যেটা আই নট, যেটা আমাদের রেজাল্টেন্ট কারেন্ট আন্ডার নো লোড কন্ডিশন, সেটা অ্যাকচুয়ালি কি? আই নট সমান তো হচ্ছে রুট ওভার অফ কত বলো? রুট ওভার অফ আইএম স্কোয়ার ইন্টু আইডাব্লিউ স্কোয়ার, ম্যাগনেটাইজিং কম্পোনেন্টের স্কোয়ার, প্লাস হচ্ছে ওই আমাদের আইডাব্লিউ স্কোয়ার। এই দুটো কম্পোনেন্টেরই তো যোগ করতে হবে না, একটাকে ধরলে তো হবে না, দুটোকে নিয়ে আমাকে রেজাল্টেন্টটা বার করতে হবে, আইএম স্কোয়ার প্লাস আইডাব্লিউ স্কোয়ার। তো যেহেতু আমাদের নো লোড কন্ডিশনে এই দুটোর সাম আইএম স্কোয়ার প্লাস আইডাব্লিউ স্কোয়ার, আইএমটা যদিও কমে গেছে, কিন্তু আইডাব্লিউটা বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ মোটরটাকে চালু রাখতে হবে, তাছাড়া মোটরটা মেকানিক্যাল লসটাকেও আর সাপ্লাই করা যাবে না। তাই মোটরটাকে চালু রাখার জন্য আইডাব্লিউটা বাড়বে, এবং ওভারঅল আইএম এর ভ্যালুটাও, আই এর ভ্যালুটা বা নো লোড কারেন্ট যেটা আই জিরো লিখেছি আমি, তার ভ্যালুটাও কিন্তু বেড়ে যাবে। তো সেই কারণে এই গ্রাফ থেকে তোমরা দেখতে পাচ্ছ যে কারেন্টটা কিন্তু এই জায়গা থেকে একটা ইউ টার্ন নিচ্ছে। কারেন্টটা এতদূর কম ছিল, এতদূর পর্যন্ত কম ছিল, কিন্তু তারপর থেকে কারেন্টটা আবার বৃদ্ধি পাওয়া স্টার্ট করছে। যদিও আমরা ভোল্টেজটাকে কমাচ্ছি, কারেন্ট কিন্তু বাড়া স্টার্ট করছে। একইভাবে পাওয়ারটাও তাই হবে। পাওয়ারের ক্ষেত্রেও পাওয়ার ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। ঠিক আছে, এখন যখন আমার এটা কমছে, মানে যখন আমার এই 0.25 অফ দ্য রেটেড ভোল্টেজ, তার থেকেও যখন ভোল্টেজটাকে আমি কমাচ্ছি, তখন আমার কারেন্টটা যেহেতু বাড়ছে, কারেন্ট বাড়ার সঙ্গে সঙ্গে পাওয়ারটাও কিন্তু বেড়ে যাচ্ছে। এই ব্যাপারটি ঘটছে। তো সেটাই লেখা হয়েছে দেখো এখানে, না হোয়েন দ্য ভোল্টেজ রিচেস এ ভ্যালু অফ নিয়ারলি 20% অফ নর্মাল, দেন দ্য ফ্লাক্স রিডিউসেস, রিডিউসিং দ্য ম্যাগনেটাইজিং কারেন্ট অ্যান্ড কোর লস। দ্য রিডাকশন ইন দ্য ভ্যালু অফ স্পিড ইজ ভেরি স্মল, স্পিডটা খুব একটা কিছু কমে না। হেন্স দ্য ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস ইজ টু বি সাপ্লাইড বাই দ্য মোটর, হুইচ নিডস ইনক্রিজ ইন দ্য অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ দ্য নো লোড কারেন্ট কনসিডারেবলি। ঠিক আছে, এটাই হচ্ছে যখন আমরা রেটেড ভোল্টেজটাকে কমিয়ে নর্মাল ভোল্টেজের থেকে প্রায় 20%-এ নিয়ে চলে আসছি, তখন তো স্বাভাবিকভাবেই ফ্লাক্সটা কমে যাচ্ছে, কারণ ফ্লাক্স ভ্যারিজ অ্যাজ ভোল্টেজ। ফ্লাক্সটা কমে যাচ্ছে, ফ্লাক্স কমে গেলে ম্যাগনেটাইজিং কারেন্ট কমে যাচ্ছে, ম্যাগনেটাইজিং কারেন্টটা কমে যাচ্ছে এবং কোর লসটাও কমে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু দ্য রিডাকশন অফ দ্য ভ্যালু অফ স্পিড ইজ ভেরি স্মল, স্পিড কিন্তু খুব একটা কিছু কমছে না। স্পিড তো কমছে না, সেটা তোমরা এই গ্রাফ দেখেই বুঝতে পারছো, কারণ স্লিপটা দেখো, স্লিপটা কিন্তু মোটামুটি এইখানেই আছে, মানে ওই 1.5% মতো আসে দাঁড়িয়ে। স্লিপ কিন্তু খুব একটা কিছু কমেনি। কমেছে কি? স্লিপের ভ্যালু কত থেকে কত? 0 থেকে 5% পর্যন্ত ভ্যারি করেছে। তো এই জায়গায় দেখো 0.25 বা 0.2 অফ দ্য রেটেড ভোল্টেজ, সেখানে যদি আমরা নিয়ে আসি, সেখানে আমাদের স্লিপটার ভ্যালু মোটামুটি ভাবে ওই 1.5 এর মতো আছে। তা খুব একটা কিছু কিন্তু কমেনি। এবার স্পিডটা তো খুব একটা কমেনি,
এবং দ্য ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লস যেটা মোটরের মধ্যে আছে সেই লসটাকে তো এবার সাপ্লাই করতে হবে। সেটা সাপ্লাই করবার জন্য মোটরের যে নো লোড কারেন্ট তার মধ্যে দুটো কম্পোনেন্ট, একটা ম্যাগনেটাইজিং কম্পোনেন্ট আর একটা হচ্ছে ওয়ার্কিং কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট। এখন এই ম্যাগনেটাইজিং কারেন্টটা তো কমে যাচ্ছে, কিন্তু ওয়ার্কিং কম্পোনেন্টটা এবার যথেষ্টভাবে বেড়ে যাবে এবং তার মাধ্যমে আমাদের যে রোটর কারেন্ট আছে সেটা বেড়ে যাবে। কারেন্ট বেড়ে যাওয়ার মানে হচ্ছে গ্রাফ থেকে আমরা দেখতে পাচ্ছি যে কারেন্টটা বেড়েছে এবং সেই কেন বেড়েছে না মোটর মেশিনটাকে রানিং কন্ডিশনে বজায় রাখবার জন্য, মেশিনটা যাতে রানিং কন্ডিশনে থাকে সেই কারণে এই কারেন্টটা কিন্তু বাড়বে। এবার যখন এই অ্যাক্টিভ কম্পোনেন্টটা বেড়ে যাচ্ছে তখন কি হবে, পাওয়ার ফ্যাক্টর ইজ অলসো ইনক্রিজ, পাওয়ার ফ্যাক্টরটাও বেড়ে যাবে অ্যান্ড দ্য স্লিপ মাস্ট ইনক্রিজ টু অ্যালাউ দ্য গ্রেটার রোটর কারেন্ট টু কিপ দ্য রোটর রানিং। ঠিক আছে, স্লিপটাও কেন বাড়বে, কারণ স্লিপ যত বাড়বে তত আমাদের রোটর কারেন্টটা কিন্তু বাড়তে পারবে। ঠিক আছে, রোটর কারেন্টটা তবেই বাড়তে পারবে এবং তার ফলেই রোটরটা রানিং কন্ডিশনে থাকবে। এটাকেও এক্সপ্লেন করা যায়। দেখো এখানে আমাদের যে গ্রাফটা আমরা দেখছিলাম, এই যে গ্রাফটা নো লোড কন্ডিশনে, সেই গ্রাফটাকে আমি যদি আরেকবার এখানে আঁকি, নো লোড কন্ডিশনে এটা হলো আমাদের ফ্লাক্স অ্যাক্সিস। যখন আমরা রেটেড ভোল্টেজটাকে খুব কমিয়ে দিচ্ছি, মানে 20% নিয়ে চলে যাচ্ছি নো লোড কারেন্টে, নো লোড কন্ডিশনে রেটেড ভোল্টেজটাকে যখন আমরা রেটেড ভোল্টেজের প্রায় 20% ভোল্টেজ আমরা যখন নিয়ে চলে যাচ্ছি, আমাদের স্টেটরে যে ভোল্টেজটা অ্যাপ্লাই করছি সেটা, তখন কি হচ্ছে, আমাদের আইএম যেটা আছে তার ভ্যালুটা কিন্তু খুব কমে যাচ্ছে। আইএম যেটা প্রথমে অনেকটা বেশি ছিল সেটার ভ্যালু যথেষ্ট কমে গেল, যেহেতু ফ্লাক্সটা কমে গেছে। এবার যখন আমার আইএমটা কমেছে তখন আমাদের মোটরটাকে চালু রাখবার জন্য কে বেড়ে গেছে, আইডাব্লিউটা বেড়ে গেছে এবং এই আইডাব্লিউটা বেড়ে গেছে এই দিকে। আইডাব্লিউ তো উল্টো দিকে আছে, মানে কোয়াড্রেচার অ্যাক্সিস বরাবর আছে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আইডাব্লিউ বেড়ে গেছে, আইএম কমে গেছে। এখন যে আমাদের রেজাল্টেন্ট যেটা তৈরি হবে, রেজাল্টেন্ট কোনটা, রেজাল্টেন্ট যেটা একটা রেক্ট্যাঙ্গেল আমাদের কমপ্লিট করব, তার যেটা আমাদের ডায়াগোনাল হবে সেটাই হলো আমাদের নো লোড কারেন্ট। এখন নো লোড কারেন্ট আমাদের হয়ে যাবে এইটা হয়ে যাবে আমাদের নো লোড কারেন্ট রেজাল্টেন্টটা। এখন দেখো এই যে অ্যাঙ্গেল যেটা তৈরি হচ্ছে, এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা ছোট হয়ে গেছে এবং অ্যাঙ্গেল যেহেতু ছোট হয়ে গেছে তাহলে cos φ0 এর ভ্যালুটা কি হবে, অ্যাঙ্গেল যদি ছোট হয় cos এর ভ্যালু, ফাই এর ভ্যালু যত ছোট হবে cos φ এর ভ্যালু তত ইনক্রিজ করবে। তার জন্যই দেখো পাওয়ার ফ্যাক্টরটা ইনক্রিজ করেছে। পাওয়ার ফ্যাক্টরটা যদি তোমরা গ্রাফে দেখো, এই 0.25 এর পরে পাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু ইনক্রিজ করছে, পাওয়ার ফ্যাক্টরটাও কিন্তু ইনক্রিজ করছে। আর যেহেতু আমাদের এই আইডাব্লিউটাকে বাড়াতে হচ্ছে, আইডাব্লিউ মানে কি, ওয়ার্কিং কম্পোনেন্ট বা অ্যাক্টিভ কম্পোনেন্ট। এই অ্যাক্টিভ কম্পোনেন্টটা বাড়ার জন্য দায়ী হচ্ছে রোটর কারেন্ট। ঠিক আছে, রোটরের মধ্যে কারেন্ট বাড়বে তবে গিয়ে অ্যাক্টিভ কম্পোনেন্টটা বাড়বে। এবার রোটরে কারেন্টটা বাড়বে কি করে, রোটরে যে ফ্লাক্স ইনডিউসড হয়, রোটরে যেটা তোমার ফ্লাক্স ইনডিউসড হয় সেটা স্টেটর থেকেই হয় এবং আমরা যদি ধরি যে স্লিপ হচ্ছে আমার এস, স্লিপ যদি এস হয় তাহলে রোটরে ইনডিউসড ইএমএফ কত হয় জানো, এস ইন্টু ই2। এটাই হয় জেনারেলি আমাদের ভোল্টেজ ইনডিউসড ইন দ্য রোটর সার্কিট। এটাকে আমরা এস ইন্টু ই2 বা এস ইন্টু ই এইভাবে ডিনোট করে থাকি। তো রোটরে আমার যদি বেশি কারেন্ট পাঠাতে হয়, রোটর ইনডিউসড ভোল্টেজটাকে বাড়াতে হবে। রোটরে এই ইনডিউসড ভোল্টেজ যেটা এস ইন্টু ই2, এটা যত বেশি হবে তত কি হবে, তত হচ্ছে বাই সাম রেজিস্ট্যান্স। আমরা সাম রেজিস্ট্যান্স, রোটর রেজিস্ট্যান্স ধরো 8' আমি ধরলাম। এবার রোটরের মধ্যে যে কারেন্ট তৈরি হচ্ছে আই ইজ ইকাল টু হচ্ছে ভোল্টেজ কতটা রোটরে ইনডিউস হচ্ছে ডিভাইডেড বাই রোটরের রেজিস্ট্যান্স কত। এখন রোটরে ভোল্টেজ ইনডিউস হচ্ছে এস ইন্টু ই2 আর রেজিস্ট্যান্স হলো সাপোজ 8'। তাহলে আইটাকে যদি আমাকে বাড়াতে হয়, মানে রোটর কারেন্ট আইআর, এটাকে যদি আমাকে বাড়াতে হয় তাহলে কাকে বাড়াতে হবে, আইআরটাকে বাড়াতে গেলে আমাকে এই এস ইন্টু ই2 এই জিনিসটাকে বাড়াতে হবে। এবারে এই জিনিসটা বাড়বে কি করে, ই2টা তো বাড়া সম্ভব নয়, কারণ মোটরে যেটা সাপ্লাই দিয়েছি ওটাকে তো ওই সাপ্লাই ভোল্টেজটাকে চেঞ্জ না করলে ই2টা চেঞ্জ হবে না। তাহলে চেঞ্জ যেটা হতে পারে সেটা হচ্ছে এসটা। তার মানে এসটা যদি বেড়ে যায়, মানে স্লিপটা যদি বেড়ে যায় তাহলে কিন্তু আমার আইআরটা বেড়ে যাবে। সুতরাং এই আইডাব্লিউ অর্থাৎ ওয়ার্কিং কম্পোনেন্ট অফ দ্য নো লোড কারেন্ট, এটাকে বাড়াতে গেলে আমার দরকার হচ্ছে রোটরের মধ্যে যে কারেন্ট তৈরি হচ্ছে সেটাকে বাড়ানো। তা এই রোটরের মধ্যে কারেন্ট বাড়ানোর জন্য আবার আমার দরকার হচ্ছে স্লিপটাকে বাড়ানো। তো স্বাভাবিকভাবে কি হবে, যখন আমাদের রেটেড ভোল্টেজটা থেকে কমাতে কমাতে যখন আমরা 25% বা 20% অফ দ্য রেটেড ভোল্টেজে নিয়ে চলে আসবো এবং তারপরে আরো কমানোর চেষ্টা করব, তখন আমাদের এই রোটর কারেন্টটা যেহেতু বজায় রাখতে হবে বা বাড়াতে হবে, তার জন্য স্লিপটাকে কিন্তু বেড়ে যেতে হবে। এবং সেটাই আমরা গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি যে এই যে দেখো স্লিপটা
এতক্ষণ পর্যন্ত খুব হালকা হালকা কম ছিল, কিন্তু যেই আমরা 25% অফ দ্য রেটেড ভোল্টেজের থেকেও কমে চলে গিয়েছি, এটা দেখো স্লিপটা একদম দ্রুত হারে কমে গেছে, একদম ফাস্ট কমে গেছে। এটা ওই কারণেই হয়েছে, রোটর কারেন্টটাকে বাড়ানোর জন্য, যাতে মোটরটা অন্তত রোটেশনটা বজায় থাকে, মোটরটা যেন অন্তত চালু থাকে। এই ব্যাপারটার জন্য এই গ্রাফটা এইরকম ভাবে ভ্যারি করেছে। ঠিক আছে, আন্ডার দিস কন্ডিশন কি হচ্ছে, আন্ডার দিস কন্ডিশন অলমোস্ট অল দ্য পাওয়ার ইজ ইউটিলাইজড ইন সাপ্লাইং মেকানিক্যাল লস অ্যান্ড কোর লস হুইচ আর প্রপোর্শনাল টু স্কোয়ার অফ দ্য ফ্লাক্স ডেন্সিটি উইল বি নেগলিজিবল। ঠিক আছে, মানে মানে এই কন্ডিশনে যখন গেছে মোটরটা, অর্থাৎ কিনা মোটরের যে রেটেড ভোল্টেজটা আমরা 20%-এর থেকেও কমিয়ে দিয়েছি, সেই সময়ে যতটা পাওয়ার মোটরটা সাপ্লাই থেকে গ্রহণ করবে, সেই সমস্ত পাওয়ারটাই কিসের জন্য গ্রহণ করছে, মূলত হচ্ছে মেকানিক্যাল যে পাওয়ার সেটা নিয়েছে, মেকানিক্যাল পাওয়ার যেটাকে লস, মেকানিক্যাল যে লসটা মোটরের মধ্যে হয়, সেই লসটুকুটাকে ওভারকাম করার জন্যই নিচ্ছে। সেই সময় মোটরের মধ্যে যেহেতু ফ্লাক্সটা অনেকটাই কমে গেছে, ফ্লাক্স কমে গেছে, তো ভোল্টেজ কমে গেছে মানে ফ্লাক্স কমে গেছে, আর ফ্লাক্স যখন কমে গেছে মানে কি, ফ্লাক্স ডেনসিটিও কমে গেছে, আর ফ্লাক্স ডেনসিটি কমে গেলে আমরা জানি এডি কারেন্ট লসটাও কমে গেছে এবং হিস্টেরেসিস লসটাও কমে গেছে। মানে কোর লসগুলো ওই সময় আর নেগলিজিবল ধরতে পারো, কোর লস বলে সেরকম কিছু হবেই না। যেটুকু যা পাওয়ার এই মোটরটা নেবে সেটা হচ্ছে ওই মেকানিক্যাল যে লসটা মোটরের মধ্যে হচ্ছে সেইটুকুটাকে ওভারকাম করবার জন্যই নেবে। And if the power curve is extended up to 0 voltage, the intercept on the power axis will represent friction and the windage loss. ঠিক আছে, এই যে পাওয়ার কার্ভ যেটা হয়েছিল, পাওয়ারের যে কার্ভটা আমরা পেয়েছি, আমি আরেকবার এটাকে দেখে নিই। ফ্রিকশন আর উইন্ডেজ লস যেটা হয়, ঘর্ষণজনিত যে লসটা, সেই লসটা কি করে ক্যালকুলেট করতে হয় নো লোড পাওয়ার থেকে, বা নো লোডের যে কার্ভ সেখান থেকে আমরা ফ্রিকশন আর উইন্ডেজ লসটাকে কিভাবে ক্যালকুলেট করবো। ফ্রিকশন আর উইন্ডেজ লসটার জন্য দেখো যে পাওয়ারের যে কার্ভ এরকম ভাবে হয়েছে না, কার্ভটা অনেকটা কিরকম, এইরকম রাইট সিম্বলের মতো, এরকম একটা রাইট চিহ্নের মতো একটা গ্রাফ হয়েছে। দেখো এই যে গ্রাফটা এখানে এসছে, এইভাবে এসেছে, দিয়ে এইভাবে বেড়েছে। এবার এই যে জায়গা থেকে এই ইউ টার্নটা নেওয়া স্টার্ট করলো, ওই থেকে যদি আমরা এটাকে এক্সটেন্ড করে দিই, এটাকে যদি এই লাইনটাকে এক্সটেন্ড করে দিই, মানে এই বরাবর যেভাবে কম ছিল সেই বরাবরই যদি আমরা এক্সটেন্ড করে দিই, তাহলে ওটা একটা ওয়াই অ্যাক্সিসকে যে পয়েন্টে কাট করবে, যে পয়েন্টে কাট করলো সেখান থেকেই আমরা কিন্তু এটার ইন্টারসেপ্ট যেটা পাচ্ছি, সেখান থেকে আমরা ফ্রিকশনাল অ্যান্ড উইন্ডেজ লস কম্পোনেন্টটুকু পেয়ে যাবো। ঠিক আছে, ফ্রিকশনাল অ্যান্ড উইন্ডেজ লস যেটা, এটা কিন্তু আমরা এখান থেকেই পেয়ে যাবো। মানে এই যে অংশটা এটা হচ্ছে মেকানিক্যাল, আর এইটুকু যে অংশ, এইটুকু অংশ হচ্ছে ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসের জন্য। মেকানিক্যাল লসটা মানে এইটুকু, এখান থেকে এতটা, তাহলে এইটুকু যে বাকি থাকলো, এইটুকু লসটা হচ্ছে কিসের জন্য, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসের জন্য। তো এইভাবে আমরা এই গ্রাফ থেকে আমরা বুঝতে পারবো যে বিভিন্ন রকমের যে ডেটাগুলো, যেটা ইন্ডাকশন মোটরের রানিং কন্ডিশনে বা নো লোড রানিং কন্ডিশনে আসে, সেই সমস্ত ডেটাগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। আরেকটু আছে যেটা কিনা বলছে না, ইফ উই রিডিউস দ্য ভোল্টেজ বিলো দিস ভ্যালু, দ্য ডেভেলপড টর্ক মাস্ট বি ইকুয়াল টু দ্য টর্ক ইউজড ইন দ্য ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ loss, but speed reduces, hence the rotor current should increase, which will be possible only by the increase in the slip or reduction of speed. এটা তো আমি আগেই বললাম যে যখন আমরা ভোল্টেজটাকে ওই 20%-এর থেকে আরো কমে নিয়ে যাচ্ছি, তখন হচ্ছে মোটরের মধ্যে যে টর্কটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে মূলত ফ্রিকশনাল অ্যান্ড উইন্ডেজ লসটাকে ওভারকাম করবার জন্য। ঠিক আছে, বাট কিন্তু তখন কি হচ্ছে, স্পিডটা তো আমাদের কমে যাচ্ছে। ফ্রিকশনাল উইন্ডেজ লস আমার বলাই ভুল হলো, ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটাই হচ্ছে বেসিক্যালি আমাদের মেকানিক্যাল লস। ঠিক আছে, মেকানিক্যাল লস মানে হচ্ছে অ্যাকচুয়ালি ফ্রিকশন অ্যান্ড উইন্ডেজ লসটাই ওর মধ্যে আসছে, আর এই যে লসটুকু থাকছিল এটা অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ওই কোর লস, মানে যে সময় ভোল্টেজটা 20% বা 25% অফ রেটেড ভোল্টেজে ছিল, তখন যে এইটুকু যে লসটা, এটুকু হচ্ছে কোর লসের জন্য। ঠিক আছে, এইটুকুটা হবে কোর লসের জন্য। আর যখন আমরা এটাকে এক্সটেন্ড করে দিচ্ছি, এক্সটেন্ড করলে আমরা এটাকে ইন্টারসেপ্ট যেটা পাচ্ছি ওয়াই অ্যাক্সিসের উপরে, সেখান থেকে আমরা ফ্রিকশনাল অ্যান্ড উইন্ডেজ লস এই কম্পোনেন্টটুকুটাকেও পেয়ে যাচ্ছি। এবং এই ফ্রিকশনাল আর উইন্ডেজ লস এই কম্পোনেন্টটুকুটাকে যদি সাপ্লাই করতে হয়, তার জন্য আমার মোটরের যে রোটর কারেন্ট আছে, সেই রোটর কারেন্টটাকে বাড়াতে হবে। আর রোটর কারেন্ট বাড়ানোর জন্য কি দরকার, স্লিপটাকে বাড়ানো দরকার। স্লিপ বাড়ানোর মানে কি, মোটরের স্পিডটাকে কমতে হবে, মোটরের স্পিডটা একটু কমে যাবে।
and if we reduce the applied voltage further, then the developed torque become less than the frictional torque and the condition become unstable, causing the motor to stop. যদি আমরা আরো কমিয়ে দিই ভোল্টেজটাকে, যাতে আর এটা ওই ফ্রিকশনাল টর্ক বা ফ্রিকশনাল লসের জন্য ওভারকাম করবার জন্য যে টর্কটা দরকার সেটাকেও আর সাপ্লাই করতে পারছে না, তখন আস্তে আস্তে মোটরটা এবার বন্ধ হয়ে যাবে। এবং though the wattmeter reading includes very small copper loss, it may be very small, মানে এই কন্ডিশনেও আমরা এই যে ওয়াটমিটারটা আছে যেটাকে আমরা কানেক্ট করে রেখেছি সাপ্লাইয়ের সঙ্গে, এই ওয়াটমিটারে আমরা রিডিং তো কিছু পাবো, একদম যখন মোটরটা স্টপও হয়ে যাবে তখনও কিছুটা রিডিং আমরা পাবো, সেটা হচ্ছে কপার লস, কিন্তু সেটাকে নেগলিজেবলি ধরা যেতে পারে, এটা এমন কিছু বেশি না, এটাকে নেগলেক্টও করা যেতে পারে। ঠিক আছে, তো এই টোটাল প্রসিডিওরটা করতে হবে। নো লোড টেস্টের জন্য এই টোটাল প্রসিডিওরটা করা জরুরি। অ্যাজ এ রুটিন টেস্ট যখন একটা নো লোড টেস্ট পারফর্ম করা হবে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের উপরে, তো এই যাবতীয় প্রসিডিওরগুলোকে কমপ্লিট করতে হবে। মানে মোটরের স্পিডটাকে মোটরের সাপ্লাই ভোল্টেজটাকে প্রথমে রেটেড ভোল্টেজের থেকে একটু বাড়িয়ে দিতে হবে, 125% নিয়ে যেতে হবে, এবং তারপরে স্টেপ বাই স্টেপ কমাতে হবে, এবং প্রত্যেকটা স্টেপে মোটরের ভোল্টেজ কত, কারেন্ট কত, মোটর কতটা পাওয়ার ড্র করছে, এই সমস্ত রেটিংগুলোকে নিতে হবে এবং পাওয়ার ফ্যাক্টরগুলোকে ক্যালকুলেট করতে হবে। তারপরে এই রকম গ্রাফিক্যাল ওয়েতে সেটাকে প্লট করতে হবে, এবং প্লট করে সেখান থেকে আমরা বিভিন্ন লস কম্পোনেন্টগুলোকে ক্যালকুলেট করতে পারবো এবং দেখতে পারবো যে মোটরটা তার যা ডিজাইন যে ভ্যালু, সেই ডিজাইন ভ্যালুর সঙ্গে এই লসগুলো ম্যাচ করছে নাকি, বা কারেন্টগুলো নো লোড কারেন্টটা তার ডিজাইন ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে নাকি, নো লোড পাওয়ার যেটা তার ডিজাইন ভ্যালুর সঙ্গে ম্যাচ করছে নাকি, এই ব্যাপারগুলোকে চেকিং করতে হবে। যদি দেখা যায় মোটরগুলো টেস্ট করে এইগুলো পাস করে যাচ্ছে, মোটরের ভ্যালুগুলো সেই রেঞ্জের মধ্যে থাকছে, তখন আমরা বলবো মোটরটা পাস করলো, এই নো লোড টেস্টে পাস করলো, আদারওয়াইজ মোটরটা নো লোড টেস্টে ফেল করে যাবে। ঠিক আছে, তাহলে নো লোড টেস্ট সম্পর্কে কারো কোনো কোয়ারি থাকলে বলো। নো লোড টেস্ট যেটা করা হলো, এখান থেকে কোনো কোয়ারি আছে কারো মোটরের নো লোড টেস্ট সংক্রান্ত ব্যাপারে? কোশ্চেন যদি আসে তাহলে গোটা প্রসিডিওরটা এক্সপ্লেন করতে হবে, তো দেখতে হবে কোশ্চেনে, হ্যাঁ বলতে পারে যে নো লোড টেস্ট কেন করা হয়, এরকম ভাবে আসবে, বা প্রসিডিওরটা কি এরকম বলবে, এগুলো এক্সপ্লেন করা উচিত। নাম্বারের ভিত্তিতে দেখবে কিরকম কত নাম্বারের কোশ্চেনটা আসছে, সেই ভিত্তিতে এগুলো করবে। আর যখন ইন্ডাস্ট্রিতে কোনো মোটর ইনস্টলেশন বা মোটরের রুটিন টেস্ট করবে, তখন তো বুঝতেই পারছো কিভাবে করতে হবে। এগুলো তোমাদের শুধু এক্সাম পারপাসেই নয়, এগুলো তো পরে যখন মোটরের কোনো কাজ করবে, ধরো কোনো ইন্ডাস্ট্রিতে তো মোটর তো লাগেই, সেখানে যখন কোনো মোটর ইনস্টল হবে বা মোটরের টেস্টিং হবে, তখন এই পদ্ধতিতে টেস্টিংগুলোকে করবে। ঠিক আছে।